আসসালামু আলাইকুম রিমন ভাইয়া। রিমন ভাইয়া আছেন? আচ্ছা, আর ওয়েট করা পসিবল না। আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন অনলি 9 জন জয়েন করছেন আপনারা। 9 জন না, আপু আবার 2টা আইডি একজনের, 8 জন।
এত কম স্টুডেন্ট কেন? ভাইয়া যারা আসলে বলতে হবে। আমি স্যার 7 জন। আচ্ছা, তাহলে এত কেন? রিমন ভাইয়া, আমি হ্যাঁ আপনাকে বলেন। খুঁজছিলাম একটু আগে। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে ক্লাস যেটা গন্ডগোল, আমি বললাম যে ক্লাসের ঝামেলাটা, এটা কি মানে ওভাবেই চলবে? মানে আমি বলছিলাম যে ক্লাস বেশি হয় আর কি, এটা আপনি বলছিলেন যে না ঠিক আছে। আমার না, কাছে আমি যে ঠিক ঠিক বলিনি, আমি বলছি যে সমস্যা নাই তো। এটা ধরেন আচ্ছা 11টা ক্লাস নাম্বার হলেই যে আপনাদের কাছেই সেটা আছে, 10টা হলেও সেটা আপনাদের কাছেই আছে, তাই না? আমি তো আচ্ছা ক্লাস আচ্ছা নিই, সংখ্যাটা তো কোনো ফ্যাক্ট না। এখন আপনি 10 নাম্বার ক্লাস 11 নাম্বার মনে করে যদি ভিডিও দেখেন তাতে সমস্যা কি? আপনি তো ক্লাসটা দেখতেছেন, মেইন তো টপিকটা আপনি পাচ্ছেন। সংখ্যা এখন আচ্ছা, কোনটি কম বেশি হলে না, এটা কোনো ফ্যাক্ট না, বাদ দেন। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। রিমন ভাই আরেকটা জিনিস ভাই, হ্যাঁ বলেন। এই সেটা হচ্ছে যে ওই আমি তো ভাই যে ইয়া কিনি নাই বলেই ওই যে নিচটা সিলেক্ট করতে পারি নাই দেখে একটু দেরি করতেছিলাম। তো এখন আপাতত আমি কালকে রাতের বেলা বসে আমার তো ওই যে আপনার প্র্যাকটিস করতে পারতেছিলাম না দেখে আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে আর কি একটা ড্যাশবোর্ড বানাইছি আপনার যে লোকাল হোস্টের একটা ইয়া করছি, তো ওইটা দিয়ে কাজ করা যাবে না? লোকাল হোস্ট বলতে বুঝিনি। মানে লোকাল হোস্ট একটা ইয়া ক্রিয়েট করে যে ওয়ার্ডপ্রেসে কাজ করা যায় যেটা আর কি। মানে আপনার পিসি যে সি ড্রাইভ, সেটাতে আপনি লোকাল হোস্ট বানাইছেন আর কি, সেটা জি 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 বানাইছি একটা কালকে। সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু কাজ করবেন কিভাবে এটা দিয়ে আপনি? মানে এখন তো আমাদের প্র্যাকটিসই চলতেছে না, সেটার জন্য বললাম আর কি। ও হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই। আমি আমি বলছি যে সেটাই আপনি জানতে ওটা কাজ চাচ্ছি। করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ ওটার জন্য বললাম আর কি, যে আপাতত যেহেতু প্র্যাকটিস করার জন্য একটা জায়গা দরকার, এই জন্য আর কি আমি কালকে রাতে এটা বানাইছি, এখন ওটা আর কি হয়তো আপনার দেখে যেভাবে কাজ করেন ওভাবে করতে হবে আর কি। এটার ভিতরে ভাই একটা জিনিস, সেটা হচ্ছে যে ওই থিম প্লাগিং সেগুলো কি দেওয়া লাগবে নাকি অটোমেটিকলি এটা দেওয়াই আছে এখানে ডিফল্ট হিসাবে কিছু, উম, নাকি ওই টিউটোরিয়াল দেখে 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 করতে হবে? সবই সবই ইনস্টল করতে হবে, ওখানে দেওয়া থাকবে কেন? আচ্ছা আচ্ছা আপনাকে তো সবকিছু নিজেই করতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া লোকাল হোস্টে কাজ করলে পরে ওই মেইন হোস্টে কোনো প্রবলেম হবে না না? আমি কখনো করিনি তো, আমি আপনাকে এটা ইনস্টল করতে পারতেছি না, আমি কখনো ওইভাবে ট্রাই করিনি আর কি। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। জি ভাই। শুনতে হবে তারপর শুনতে হবে আপনার। আচ্ছা আচ্ছা। আমি করে ফেলছি কালকে রাতের বেলা বসে পারফেক্টলি পুরো ড্যাশবোর্ড সব রেডি করে ফেলছি আর কি। এখন মনে হয় পুরো একদম পুরো র ফাইল আছে একটা পুরোটাই। আচ্ছা আচ্ছা। বুঝতেছি না অবশ্য। আচ্ছা ঠিক আছে, দেখবো না পরে তাহলে। আচ্ছা। উম, রিমন ভাই হ্যাঁ, ঠিক আছেন নাকি ভাই? বুঝিনি। তাহলে একটু স্ক্রিন শেয়ার করতাম ওই যেটা বানাইছি আর কি, দেখে কোথায় কিছু হ্যাঁ দেখান। আচ্ছা আপনার কি কালকে ওই যে বললাম এভাবে কোনো অ্যাড পাইছিলেন ওনার নেক্সট থেকে কোনো অ্যাড পাইছিলেন? ভাই কোনো অ্যাড পাচ্ছি না ভাই, অনেক ট্রাই করছি সারাদিন scroll। ভাই এখন পর্যন্ত পাইলাম না। তাহলে আপনাকে না করে দিই, আমি তো এটা কোনো ওয়ে পাচ্ছি না, আদারওয়াইজ কোনো। কিভাবে আমার হয়েছেটা কি, মানে পেজের সমস্যাটা কোথায়? পেজের সমস্যা হচ্ছে হয়েছে, স্কোরটা কমে গেছে, কোয়ালিটি স্কোর। এটা এটা পেজে কেন কমলো? ওনার এটা কয়েকটা কারণ আছে, একটা হচ্ছে উনি একটা কপিরাইট ক্লেম খাইছে, সেটা একটা। আর ওনার কার্ডে পেমেন্ট দিতে কোনো কারণে লেট করছে বা কোনো কারণে হয়েছে, সেই জন্য এটা একটা প্রবলেম। কপিরাইটও খাইতে হবে ফেসবুকে আবার? বাবা।
কপিরাইট খাবেন না আপনি। উনি ভিডিও আপলোড করছে অন্য একজনের ভিডিও, ও তাহলে তো হবে। প্রোডাক্টের ভিডিও গুলো ধরেন অন্য একটা কোম্পানির প্রোডাক্টের ভিডিও, উনি ওই টাইপের প্রোডাক্ট বিক্রি করে, উনি ওখান থেকে ভিডিওটা নিয়ে আপলোড করছে ওনার পেজে। সেটাই, সবই কপি করা হয়, এই জন্য বললাম যে এগুলো চেঞ্জ করতে হবে সব। ভাই কি দেখতেছেন আমার ইয়েটা? হ্যাঁ, দেখছি। কনসেপ্ট গুলো খুব একটা ভালো না ভাই। এই যে এটা বানাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। হ্যাঁ হয়েছে তো, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি ভিডিও দেখে দেখে বাকি এখন সবকিছু করেন, যে আপনি প্লাগ ইন আনেন, পেজ বানান, পোস্ট করেন। আপনি যদি শর্টকাটে বলতেন তাহলে হয়তো সময় কম লাগতো নাকি? না না, এটাই তো 4-5টা ক্লাস ভাই, আমি শর্টকাটে কি বলবো, যে প্লাগ ইনসে গিয়ে আপনি ওই আপনার ভিডিও দেখে কি কি প্লাগ ইনস আছে সেই প্লাগ গুলো আপনাকে আনতে হবে, বুঝতে আচ্ছা আচ্ছা। পারছেন? এরপর আপনাকে ওই যে পেজে গিয়ে পেজ গুলো বানাইতে হবে, ওই যে উপরে পেজ দেখেন, উপরে হ্যাঁ পেজে যান। আচ্ছা হ্যাঁ, ওখানে প্লাগ ইন, ওই যে অ্যাড প্লাগ ইন করে প্লাগ ইন গুলো আনবেন আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এরপর পেজে যান, ব্যাক করেন, এখন ওখান থেকে প্লাগ ইন সার্চ করে করে আনবেন, ওই যে আচ্ছা। পেজ ব্যাক করতে হবে না, যে পেজ উপরে, হ্যাঁ নিচে পেজ, হ্যাঁ অ্যাড নিউ পেজ এগুলো আর কি। আর যে অ্যাড নিউ পেজ, এখানে এখন তো- পেজগুলো হ্যাঁ, এবার জি। পেজগুলো ক্লিক করবেন। এরপরে আপনি ওই পেজগুলো অ্যাপিয়ারেন্সে মেনুতে যান, অ্যাপিয়ারেন্স কমেন্টে নিচে, হ্যাঁ মেনু, থিমে গেছেন, অ্যাপিয়ারেন্সে মেনু, হ্যাঁ এই মেনুতে গেছে একটা এখানে মেনু ক্রিয়েট করেন, প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু করেন, এখানে নাম দেন, মেনুর নাম দেন, ওই যে বক্সটা মেনুর নাম দেন, একটা লেখেন টপ মেনু বা টপ বার মেনু বা কিছুটা লেখেন, হ্যাঁ ক্রিয়েট মেনু, টপ বার মেনু, হ্যাঁ আচ্ছা। আপনার ওখানে প্রচন্ড শব্দ ভাই, এটা আপনার পিসির শব্দ কিনা আমি জানি না। হ্যাঁ সেট মেনু করেন, শব্দ হচ্ছে এখন ভাই? মেনু সেটিংস, হ্যাঁ শব্দ পাচ্ছি। হেডার মেনু কোথায়? এখানে এই যে মেইন মেনু, ওখানে ওখানে কি লেখা? ডেস্কটপ, হরি না ওটা না, সোশ্যাল মেনু, ফুটার মেনু, আর কি মেনু? আচ্ছা মেনু ক্রিয়েট করে সমস্যা নেই, সেভ মেনু করেন। সেভ মেনু। হ্যাঁ এখন আপনি ওই যে যখন পেজ গুলো বানাবেন, তখন এই পেজ গুলো এই পাশে, এই যে বাম পাশে, হ্যাঁ এখানে এসে অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন আপনি ভিডিও দেখে দেখে বাকি করতে পারবেন, এভাবে প্রত্যেকটা কাজই করতে হবে আপনাকে। আচ্ছা লাইভে স্ক্রিনটা ভাই আরেকটা পেজ, যে এই কাজটা করতেছি পাশাপাশি যে আরেকটা স্ক্রিন খোলা থাকলে যেটা ইয়াটা রিফ্রেশ দিলে যে স্ক্রিনটা আসে ওইটা কিভাবে দেখবো? ওই যে যে উপরে হোমের মতো ওখানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ওই যে কন্ট্রোল চেপে, যে ভিজিট সাইট কন্ট্রোল চেপে নিচে ক্লিক করেন, এখানে, হ্যাঁ হাঁটা, হ্যাঁ এই যে অন্যটা পেজে ওপেন হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। এখন এখান থেকে জাস্ট এটা চেঞ্জ করতে থাকবো, এই দুটো ওপেন হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো যেটা হয়েছে, উনি এই বিভিন্ন কারণে ওই পেজে মার খেয়ে গেছে আর কি। তো আমি কালকে কয়েকবার দেখছি, আমার কাছে কোনো অ্যাড আসেনি আর কি। উনি যে ওইটা আমাকে বললো, যাই হোক, আপনাদের ডিজাইন রিলেটেড কাজ তো শেষ মোটামুটি ক্লাসে, তাই না? জি ঠিক ভাই। আছে, আমি ভাইয়া পোর্টফোলিও সাইট কি দেখাবেন আমাদেরকে? পোর্টফোলিও সাইট দেখাবো কিনা? জি ভাইয়া, একটু যদি দেখাইতেন, একটা সাইট ডিজাইন করা আমাদের নিজস্ব। আমি একটা ওই যে আমি তো কি বলে এলিমেন্টে সব কি 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 করে সবই দেখাইছে, আপনি এখন ইচ্ছে মতো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। পোর্টফোলিও আলাদা করে এবার কি ডিজাইন করবো মানে? হ্যাঁ আমি তো আপনাদেরকে কি কি করা যায় সবই দেখাইছি, এখন আপনাদের পোর্টফোলিও সাইট আপনাকে এখন দু একটা সাইট ফলো করতে হবে যে তারা ডিজাইন কেমন করছে। কারণ পোর্টফোলিও সাইটে যেমন এই টাইপের জিনিসগুলো আসবে না, পোর্টফোলিও সাইটে এরকম একটা হেডার আসবে। আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার করিনি, দাঁড়ান। ভাই ওইটা বোঝাচ্ছি, একটু গাইডলাইন দিন ভাইয়া। আমি আপনারটা দেখে কপি করার চেষ্টা করছিলাম, বাট ওর তো করতে পারিনি। আমারটা তো কিছুই হয়নি ভাই, ওটা তো জাস্ট অনেক আগে করা। যেটাই হোক, আমি তৈরি করার চেষ্টা করতেছিলাম আসলে আপনার। এইভাবে আচ্ছা, রিমন সরকার যেটা আপনার চাই এটাকে আপনি বানাইছেন? হ্যাঁ আমি বানাইছি। ও না, ওটা ভালো হয়েছে তো। ওটা আমি সেটাই তো। প্রায় দেখতে চাই, ভিজিট করতে চাই আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, নেন সমস্যা ভাইকে নেই, আমি copy বলি। করো। এই দেখেন এখানে অনেক পোর্টফোলিও সাইডের আছে, টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা র টেমপ্লেট দেওয়াই আছে, স্টার্টার টেমপ্লেট কোথায়? কালকে তো আপনাদের স্লাইডার দেখাইছি, টেমপ্লেট এখানে না, প্লাগইনসে যান। স্টার্টার টেমপ্লেট কি আমি কেড়ে দিছি নাকি এখানে?
প্লাগইনস, পোর্টফোলিও সাইট। আপনার জাস্ট এই যে আমরা যে ডিজাইন করে দেখালাম, ওই যে আপনার কোন জায়গায় কত মানে স্কিল আছে, আপনার ক্লায়েন্টের ফিডব্যাক সবই তো দেখাইছে, এইগুলো নিয়েই আপনাকে বানাইতে হবে, এর বাইরে কিছু না, এর বাইরে কিছু না। এই দেখেন স্টার্টার সাইট, এই যে এখানে দেখেন কই গেল, ইনস্টল ইম্পোর্ট প্লাগইন স্টার্টার টেমপ্লেট। সরি, ফেভারিট অন ক্লিক স্টার্ট প্রজেক্ট। আচ্ছা, এটা একটা প্লাগইন নিতে হবে আপনাকে। এই অ্যাপসটা যদি আপনার প্রিমিয়ামটা থাকে, তাহলে আপনি এখান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর আপনি থিম, এটা তো প্রথম দিন আপনাদেরকে মেবি দেখাইছিলাম আমি, দাঁড়ান এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রিমিয়াম থাকলে একটা সুবিধা হচ্ছে হেডার ফুডার এডিট করা যায়। হ্যাঁ, হেডার ফোল্ডার ইউজ করা যায়, এবং আপনি পোর্টফোলিও ধরেন, এটা কি কাস্টম প্রিন্টিং প্রো, দাঁড়ান এখানে অনেকগুলো ফ্রি ব্লগ, বিজনেস, ই কমার্স, অনেকগুলো থিম ফ্রি আছে, বানানোই আছে মোটামুটি। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এই করতে হবে। ধরেন এই যে এটা কোর্স, এটা কিন্তু পার্সোনাল থিম। এই যে পার্সোনাল থিম এরকম হয়, কিরকম হয় আমি একটু দেখাই। প্রিভিউ কোর্স, এই থিমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এই থিমটাই দরকার হলে ইম্পোর্ট করে, বুঝতে পারছেন, এই যে আপনার ইমেজ এই সেকশনটা চেঞ্জ করলেন, লেখা চেঞ্জ করবেন, এই যে স্টার্ট নাও, এই আপনি বাটনগুলো লেখা চেঞ্জ করবেন, আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট আপনি সেই লোগোগুলো এখানে দিতে পারেন। এই যে হোয়াট আই ডু, এখানে আপনি আপনার সার্ভিসগুলো দিতে পারেন, ঠিক আছে। নিড অ্যাডভাইস, কল মি, কল টু অ্যাকশন বাটন, মাই ইবুক কোর্স, এই যে। এরপরে ধরেন আপনি এখানে কিছু একটা দিতে পারেন, টেস্টিমোনিয়াল, ক্লায়েন্টে একটা টেস্টিমোনিয়াল দিলেন, এখানে একটা ভিডিও সেকশন দিলেন দরকার হলে। তারপর এখানে আপনার একটু অ্যাবাউটসে আপনার ছবি দিলেন, এখানে এখানে আপনার সম্পর্কে একটু বলে আপনি অ্যাবাউট পেজে লিঙ্ক করে দিলেন। এই যে কল টু অ্যাকশন শেষ, আপনার ধরেন হোম পেজ, এরপর ধরেন অ্যাবাউট পেজ। এটা 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 তো একটা পোর্টফোলিও সাইট, এটা দেখে আপনি পোর্টফোলিও সাইটে করতে পারেন। এই যে আপনার অ্যাবাউট পেজ আপনার সম্পর্কে থাকবে, আপনার ক্লায়েন্টের কিছু ফিডব্যাক রিভিউ থাকতে পারে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এখানে আবার একটু সার্ভিস সম্পর্কে বললেন, একটু কল টু অ্যাকশন দিলেন, এই যে। এরপর আপনার ইবুক, এখন ইবুক যদি সাপোজ আপনি কিছু কোর্স মানে কিছু সেল করেন আর কি, ইবুক আছে আপনার, ইবুক থাকলে যে ইবুক দিলেন, মাই ইবুক, ইবুক দিলেন, মানে আপনার প্রোডাক্ট ধরতে পারেন, প্রোডাক্ট যদি প্রোডাক্ট থাকে তাহলে এটা পেজটা বাদ দেবেন আপনি। কোর্স, কোর্স বলতে আপনি ধরেন আপনার সার্ভিস, ও সার্ভিস সেল করে, আপনি ও কোর্স সেল করবেন সার্ভিস, আপনি এইভাবে সার্ভিসগুলো দিতে পারেন এখানে এইভাবে। সব টেমপ্লেট করাই আছে, কন্ট্যাক্ট পেজও ডিজাইন করা আছে। এই প্রিমিয়াম থিমটা নিলে আপনি এইগুলো একবার অন ক্লিকে আপলোড করে বাস খালি এগুলো কাস্টমাইজ করলেই আপনার হচ্ছে, এই সেকশনটা আপনি ইমেজটা চেঞ্জ করলেই হচ্ছে। আচ্ছা, আরো কি কি থিম আছে একটু দেখি, ব্যাক করি। আচ্ছা, অনেকগুলো থিম আছে। মেকআপ আর্টিস্ট, ক্লিনিং সার্ভিস, কোন সার্ভিস বেস হতে গেলে এটা, ইলেকট্রিশিয়ান। আর একটা সুন্দর একটা সাইট আছে তার, প্রাইম লয়ার, এই যে এটাও খুব ভালো একটা পোর্টফোলিও সাইটের মতো, মানে সুন্দর আর কি আমার কাছে লাগে। দেখেন এটা একটা মোটামুটি ডিজাইনটা ইউনিক আছে। এই যে আপনি এখানে আপনার ছবি দেন, বা আপনার একটা আপনি একটা ইমেজ দেন আপনার রিলেভেন্ট যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, তারপরে এই যে ইমেজ দিয়ে আপনি এখানে দিলেন আপনার এক্সপিরিয়েন্স গুলো দিলেন, এখানে আপনার কোম্পানিগুলো দিলেন, আপনার প্র্যাকটিস এরিয়া মানে আপনার সার্ভিস গুলো আর কি এইভাবে দিলেন, ঠিক আছে। এই যে সুন্দর করার মানে করাই আছে, আপনার ফোন নাম্বার দিলেন, কল টু অ্যাকশন, আমার ক্লায়েন্টসে মানে এখানে ক্লায়েন্টের দিলেন, এই যে টেস্টিমোনিয়াল, এই ডিজাইনটা খুব ভালো। অ্যাবাউট সেশনে যান, এই যে আপনি এখানে আপনার অ্যাবাউট কিছু লিখলেন, এরকম করে থাকলো, সার্টিফিকেট হিস্টোরি, পোর্টফোলিও যেতে হয়। এই ডিজাইনটা খুব সুন্দর। প্র্যাকটিস এরিয়া, ওই যে একটা দেখলেন, মানে আপনার এক্সপার্টাইজ যে বিষয়গুলো, এটা খুব ভালো। এফএকিউ আছে একটা আলাদা কালেকশন।
এই দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে সবকিছু। তো আপনি চাইলে এরকম থিমও ইউজ করতে পারেন। মানে এইরকম আইডিয়া দরকার ছিল না, এটাই আইডিয়া। পোর্টফোলিও থিম এরকম হয়। এই যে এটা উনি লয়ার, ওনার পোর্টফোলিও উনি বানাইছে। এটা হচ্ছে উনি হচ্ছে কোর্স, লাইভ কোর্স আর কি। তো সেটা ওনার, এরকম আরো আছে। পোর্টফোলিও সাইট, ক্লিনিং সার্ভিস, মেকআপ আর্টিস্ট, এটা মেকআপ আর্টিস্ট ওর পোর্টফোলিও সাইট। এটা ডেন্টাল ক্লিনিক, কনস্ট্রাকশন তো একদিন দেখাইছি আপনাদেরকে, ওয়ার্কিং স্পেস, ওয়েডিং ইনভাইটেশন, কার রিপেয়ার, ডিজিটাল এজেন্সি, গার্ডেনিং, মোটিভেশন স্পিকার। এটাও আপনার একটা, এটাও তো পোর্টফোলিও। আপনি জাস্ট এটা এগুলেন নিজের মতো করে একটু ডিজাইন করতে হবে আর কি। মানে ডিজাইন বলতে এই সেকশনটা চেঞ্জ করেন, তারপরে এটা ওটার মতোই সেম, এটা ওটাই সেম টেমপ্লেট। দেখলেন না, দেখেন এই যে উনি চেঞ্জ করছে ওনার মতো করে। এটা মানে ওরাই একটা দেখাইছে। একটু কিছু লাইভ কোর্স যেটা দেখলেন সেটা, আর মোটিভেশন স্পিকার সেম জিনিস, সেম টেমপ্লেট, কালার চেঞ্জ। এইভাবে আপনি করতে পারবেন। এখন পারবেন কিনা বলেন? জি ভাইয়া। আপনার এই থিম নিলে আপনার এই সবগুলো আপনার ইম্পোর্ট করাই যাবে, একদম অন ক্লিকই সব ইম্পোর্ট হয়ে যাবে। তারপর খালি জাস্ট চেঞ্জ করা, আর কিছু করতে হবে না। এটা কি দেখেন, এটাও এরকম থিমে যাবে, পোর্টফোলিও টাইপের থিম। এই যে এই পেজটা এরকম হবে, দেখেন এই পোস্টটা এরকম হবে। এটাও একদম ভালো, এটাও একদম ভালো। অ্যাবাউট সেকশনটা এরকম হবে। তারপর যে সার্ভিসটা আছে এরকম হবে, হোয়াই চুজ মি, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট, এই যে। সো এই আর কি, মানে এখানে আপনি অনেক আইডিয়া পাবেন আর কি। তো এটা আপনি দেখতে গেলে যে এমনিতে অ্যাস্ট্রাদের অফিসিয়াল সাইটটা আছে, ওখানে এসেও ওদের যে স্টার্টার টেমপ্লেট, যে এখানে আসলে ওইখানে দেখতে পারবেন। এখান থেকেও পছন্দ করতে পারবেন আপনার কোনটা ভালো লাগে। এখানে অল না দিয়ে ফ্রি দেবেন, তাহলে এই সবগুলো দেখতে পারবেন, এগুলো আপনি নিতে পারবেন। এই যে অনেক লোন আছে, যে কোনো একটা ইম্পোর্ট করে আপনি নিতে পারেন। বাকি তো তারপরে আপনি নিজে কাস্টমাইজ করার তো অনেক অপশন আপনি শিখাইলাম, কাস্টমাইজ তো আপনি করতেই পারবেন একটু। এখানে একটা থিম নিলে একটা মোটামুটি একটা ইয়ে হয়ে থাকলে এরপর বাকিটা কাস্টমাইজ করে নেবেন, এই আর কি। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস বুঝলাম না, যে কোনটা? ইলিমেন্টরটা যে পেজ বিল্ডার আমরা ইউজ করতেছি, হুম আর একটা থিম যেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, তাই না? হুম তো দুইটাতে প্রো ভার্সন লাগবে, মানে হুম হুম অ্যাস্ট্রা প্রো আবার ইলিমেন্টারও প্রো, হুম দুইটা? এটা হচ্ছে কি? আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি মানে বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে দুটাই নিতে হবে, বা দুরকম কেন হচ্ছে, একটা নিলে হতো না? না, একটা নিলে হবে না, কারণ আপনি থিম নিন, থিম পেজ মানে আপনি থিমটা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ। এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো কি আপনি এক্সট্রা দিয়ে করতে ভাবছেন? না, এটা পেজ বিল্ডার দিয়ে ইউজ করছে। আপনি যখন একটা পেজ যখন আপনি ইম্পোর্ট করে যাবেন তখন দেখবেন যে পেজ বিল্ডার আছে, দাঁড়ান আমি দেখাই। পেজ বিল্ডারের কাজ হচ্ছে পেজ বিল্ড করে দেওয়া, হুম। বুঝতে পারছেন? আর ডিজাইন করা, মানে আর থিমটা হচ্ছে একটা কাঠামো, ধরেন আর্কিটেকচার আর কি। হ্যাঁ আর্কিটেকচার মতো হচ্ছে থিম বিল্ডার, আর্কিটেকচার ডিজাইন। আর হচ্ছে আপনার রাজমিস্ত্রি যেটাকে করে, এটা পুরো বিল্ডিং বানায় দেয়, ওটা হচ্ছে থিম, বুঝতে পারছেন? তো ডিজাইন করতে গেলে আপনার পেজ বিল্ডার লাগবে বা থিম মানে এই বিল্ডার লাগবে। আর ওই ডিজাইন যে ইচ্ছা মতো আপনি করতেছেন এটা সাপোর্ট করার জন্য প্রিমিয়াম থিম লাগবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে তো এই যে দেখেন আমি বলি অ্যাস্ট্রা যে থিমটা, আমি বুঝাই অ্যাস্ট্রা যে থিমটা, এখানে যে অনেকগুলো ডিজাইন করে দিছে, এগুলো বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে করে দিছে, বুঝতে পারছেন? এগুলো বিভিন্ন পেজ, এখানে কোনটা এলিমেন্টর আছে, কোনটা আছে ব্রেভ বিল্ডার আছে, এরকম বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে এগুলো করা। শুধু মানে অ্যাস্ট্রা দিয়ে কোনো কিছু হয় না। অ্যাস্ট্রা দিয়ে এই যে ফাঁকা একটা থিম হয়, কোনটা হয় এই যে যে অ্যাস্ট্রা দেখতেছেন, এই যে এটা নিজেও একটা অ্যাস্ট্রা থিম, মানে যে থিমটা আর কি, এটা পুরোটাই এটা একটা অ্যাস্ট্রা থিম। এই যে এরকম ডিজাইন হবে যখন অ্যাস্ট্রা দিয়ে ডিজাইন করলে, এরকম মানে কোনো পেজ বিল্ডার ছাড়া এই র ডিজাইন করলে এরকম হবে। এই যে এরকম করতে পারেন আপনি, এগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? আমরা এই যে যখন আমরা এই যে অ্যাস্ট্রা ডিজাইনটা আমরা প্রথম দিন দেখাইছিলাম, ওই যে হোম পেজে আমরা যখন কোনো কিছু মানে কোনো এলিমেন্টার ছাড়াই আমি যে দেখাইলাম পেজ টেমপ্লেট ছাড়াই, আমি দাঁড়ান এই অ্যাস্ট্রা ডিজাইন কেমন হয়, একটা পেজ নেই, দাঁড়ান এক্সট্রা দেখালে হেডার আর ফুটার আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু থাকবে না। সেটা তো, তাহলে এই থিমের দরকার কি আমার? থিমের দরকার আছে ভাই, থিম তো ওই থিম হচ্ছে আপনার কাঠামো, ওটার উপর আপনি বসাবেন ব্লক। হ্যাঁ, ওটার উপরে যে আপনি বসাবেন
থিম ছাড়া আপনি ডিজাইন মানে আপনার বিল্ডিং নাই, আপনি আর্কিটেক্টকে ভাড়া করে এনে কোথায় ডিজাইন করবেন? হ্যাঁ, আপনার আপনার বিল্ডিং এ নাই, আপনার দেওয়াল নাই, আপনি কোথায় ডিজাইন করবেন? পেইন্টিং কোথায় করবেন বলেন? বুঝছি, এটা কার্ডবোর্ডের মতো কাজ করতেছে তাই তো, মানে পেজ হ্যাঁ আমাকে হ্যাঁ দিচ্ছে, কিন্তু এই পেজটা হ্যাঁ, তো অন্য কেউ দিতে পারে না। অন্য অন্য হ্যাঁ, অন্য যে কোনো থিমেই দিতে পারে। আমি এক্সট্রা একটা কোম্পানির থিম, আপনি হাজার হাজার থিম আছে, আপনি নিতেই পারেন যে কোনো থিম। মানে আমি তো, আপনি বলছেন থিম হচ্ছে পেজ বিল্ডারের পার্থক্য, দেখেন এই যে থিম নিলে যে র থিমে যে এটা দেখেন, এই যে এলিমেন্টার কাজ করে না, এই যে দেখেন এই যে হোম, এখন আপনি কি ডিজাইন করতে পারেন এখানে বলেন? এখন এখানে ডিজাইন করতে গেলে আপনাকে হুম। আহ, শুধু কি ডিজাইন করতে পারেন আমি একটু দেখাই, ধরেন কন্টেন্ট কই টেক্সট টেক্সট নিয়ে একটু এরকম ডিজাইন করতে পারেন। ধরেন এই যে টেক্সট গুলো আপনি এখানে বসাতে পারেন, এই যে টেক্সট নিয়ে এখানে ধরেন এখানে তো এটা যে আচ্ছা, আবার এলিমেন্টার চলে গেল, এটা না এলিমেন্টার স্যার আমি করতে যাচ্ছি দাঁড়া। এমনি কি করতে পারবেন সেটা আমি দেখাই। এটা আবার করলে আবার আগের ডিজাইন গুলো নষ্ট হবে নাকি আমি শিওর না, একটু ভয় লাগে। মানে এক কথায় এরকম সাদা পেজ পাবেন, সাদা পেজের মধ্যে কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দিয়ে ইমেজ দিতে পারবেন, এই আর কি। মানে আমরা এই যে পেজ পোস্টের ক্ষেত্রে যেটা দেখছি আর কি। বিল্ডারটা সেটা জি ভাইয়া। ওয়ার্ডপ্রেসের নিজস্ব বিল্ডিং যেটা হ্যাঁ, সিস্টেম, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের হ্যাঁ যেটা নিজস্ব বিল্ডার, ওটার নাম হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গ। যেমন এলিমেন্টর যেরকম, কিন্তু এটা ওয়ার্ডপ্রেসেরটা খালি ব্লক, মানে ব্লক লেখার জন্য বেস্ট, এর বাইরে মানে ইয়া করার জন্য ভালো না। কত ভালো ডিজাইন করতে পারবেন আপনি, এই যে হ্যাঁ, এই যে এরকম এরকম ডিজাইন করতে পারবেন, বুঝতে সিম্পল পারছেন? পেজ। হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে পারেন এইভাবে, এই আর কি কথা। আচ্ছা, তো এই হচ্ছে থিম, আর হচ্ছে পেজ বিল্ডার, বুঝতে পারছেন? ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ডিজাইন লাগবে, মানে বিল্ডার লাগবে আর কি একটা। এই যে পোর্টফোলিও বানানোর কথা বলেন না, এই যে এই পোর্টফোলিওতে এইসব জিনিস থাকে, সার্ভিস, এই যে গ্যালারি, আমি এগুলোতে দেখাইছি, আমি এই জন্য বলছি আমি দেখাইছি। আপনি এই যে টিম মেম্বার, আওয়ার ক্লায়েন্ট, এফএকিউ সেকশন, তারপরে যে ম্যাপ, ভিডিও, এই জিনিসগুলো দিয়েই তো আসলে পোর্টফোলিও বানায়, আমি তো সবগুলো দেখাইছি। আর অ্যাফিলিয়েটের জন্য বলছি যে এই পর্যন্ত শেষ, এই যে অ্যাফিলিয়েট এই পর্যন্ত শেষ, এরপর আপনি শুধু পোস্ট করবেন, এখানে পোস্ট আসতে থাকবে, আর কিছু না। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাই মেগা সপ্তাহে কোনো অ্যাড আসে নাই, কালকে অনেক দিলাম। সেটাই তো আমিও দেখতেছি যে আমার কাছে কোনো অ্যাড আসলো না, আজকে Ad আসে। ট্রাই করি দেখেছি। আপনার মূল্যবান আচ্ছা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমাদের ডিজাইন রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা ডিজাইন শেষ করছি আজকে, মানে কালকে শেষ করছি, আজকে যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমি অ্যান্সার করি। না হলে আমরা আমরা এখন ইতে চলে যাব, এসিওর পার্টে চলে যাব। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা ইয়ে চাইছিলাম, ওই যে আমাদের যে কন্টেন্ট রাইটিং এর যে ডক্স ফাইলটা ভাইয়া, ওটা দিতে চাইছিলেন। ও হ্যাঁ, বা এটা ওটা মনে দিলে- নেই, ওটা আমি আপলোড করবো। আচ্ছা, আমি এটা দিব, সমস্যা নেই, তুমি আপলোড করে লিঙ্ক দেবেন, সমস্যা নেই, ওটা আমি ওটা হলো- করবো। কিন্তু মানে আসলে এটা থেকে ওটা থেকে এটা করতে করতে কোন ভাবে মিস হয়ে গেছে, তাল পাইনি, তাল থেকে হ্যাঁ, কাল। তারপর ভাইয়া এই যে মাইক্রোওয়ার্কস দিতে আমাদের ক্লাস ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন খুব সুন্দর ওনাকে চলতেছে এখন ভাইয়া ক্লাস। ওনাকে 5-7টা দিন ক্লাস করেন ওনার, তারপর উনি চলে যাবেন, সমস্যা নেই। কারণ ওনাকে আচ্ছা ভাইয়া। অফিসিয়ালি যে দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, যে আপনি যা মাইক্রোওয়ার্কস শেখান, এই আর কি। ফিনল্যান্ডের টুকরু বিশ্ববিদ্যালয় এবং ইনস্ট্যান্ট ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ওয়েবনার। আচ্ছা, বাইরের দেশে কে যাবেন বলেন? জি ভাইয়া। বাইরের দেশে কে যাবেন, এই যে আমাকে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সাথে ই করার জন্য? ও না, আমার ইচ্ছা ছিল ফিনল্যান্ড না, কানাডা হইলে অন্য কথা ছিল। কানাডা কি আছে ভাই? আর কানাডা যে হায়ার স্টাডির জন্য আর কি। ভাই জার্মানি ভাই। আচ্ছা, দেখছেন কি সুন্দর জিনিস। কি করে এটা দিয়ে ধুলা মোছার হুম, সব ভাই।
ভাই সব ভিডিও দেখা ফেলছি ভাই 2-3 বার করে ভাই, তারপরে অ্যাড আসেনি না? তারপরে অ্যাড আসে নাই ভাই। আপনার পেজ ছেড়ে দিতে বলেন ভাই। ওনার কাছে নতুন এমনি পেজ নিব যে এই ভাই এই পেজ আপনি নিজ দায়িত্বে ঠিক করেন, এটা আমার পক্ষে পসিবল না। আচ্ছা বাদ দেন, পেজের হিসাব বাদ। আমরা ওয়েবসাইট নিয়ে কোনো আর কোনো আছে? নাহলে আমরা অন পেজ এসিও নিয়ে আমি এর আগে একদিন মনে হয় কথা আচ্ছা বলছিলাম। ভাইয়া, একটা জিনিস, হ্যাঁ, বলেন। আমাদের এই আপনি যে ধরনের ওয়েবসাইট গুলো বানানো শিখালেন, তো এখানে আমরা যদি ই কমার্স সাইট অ্যাড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি এটা তাহলে ওই উকমার্স মানে এটার প্লাগইন মধ্যে আনতে অ্যাড হবে করা তাহলে। যাবে নাকি এটা আলাদা? না না, তাহলে উকমার্স প্লাগইন আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কি অনেক, উকমার্স প্লাগইন অ্যাড করে দিলে হবে। মানে এটা কি অনেক সময় মানে দেখা থেকে বেশি সময় লাগবে নাকি এটা সময় লাগবে, Just- হ্যাঁ। সময় সাপেক্ষ, ই কমার্স সেট আপ করতে অনেক টাইম লাগে। আর ই কমার্স নিয়ে আমি কাজ করি না, আমি আগেই বলছি ই কমার্স কাজ করি না। আপনি ই কমার্স নিজ দায়িত্বে শিখে নেবেন, সেটা হচ্ছে এখানে গিয়ে প্লাগইন, ই কমার্স একটা প্লাগইন আছে, এটা অনেক সেট আপ করতে হয়। আমি ই কমার্স রিলেভেন্ট কাজ করি না, আচ্ছা আচ্ছা। কি জানি আমি ব্লগিং রিলেভেন্ট কাজ করি। এখান থেকে আপনি ই কমার্স আপনি ভিডিও দেখতে পারেন ইউটিউবে। তো একই সাইটে আবার এই ব্লগ আর ই কমার্স একসাথে করে লাভ নেই, বুঝতে পারছেন? ই কমার্স তো ই কমার্সই, ই কমার্স আবার না আপনি একই সাইডে না, এটা জাস্ট যেহেতু ওই ওয়ার্ডপ্রেস শিখতেছি এই জন্য আর কি। ওয়ার্ডপ্রেস আর ই কমার্স বানানটা কি ভুল হয়েছে? COMMERC। ডাব্লু না কি ছিল? তারপরে তো পাচ্ছেন না। ডাবলও হবে, ডাবলও হবে। না ডাবল ও কেন হবে? কমার্স বানান COMM, ই কমার্স তো ডাবল না নাকি? ও উতে ডাবল ও। জি ঠিক ভাই, আছে, বলো। আসার কথা এই যে এটা আপনি এটা নিয়ে স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে ই কমার্স এটা, ঠিক আছে? এটা ইনস্টল করে এটা আপনাকে সেট আপ করতে হবে, দেন আপনার সাইটের সাথে অ্যাড করতে হবে, অ্যাড টু কার্ট, অনেক ঝামেলা আছে। ই কমার্স আলাদা বিষয়, ঠিক আছে? এটা আপনি শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা ই কমার্স নিয়ে কাজ করি না। আচ্ছা, আমি একটা অল্প একটু জায়গা আমি করতে গেলে ডেভেলপারের কাছ থেকে করে নিই, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে ছোটখাটো বিষয়, কারণ ই কমার্স নিয়ে আসলে ওটা আবার আলাদা একটা প্ল্যাটফর্ম। ই কমার্স এসইও একটা আলাদা প্ল্যাটফর্ম, অ্যাপস এর জন্য এসইও করা সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমরা ব্লগের জন্য এসইও করি বা ব্লগ নিয়ে কাজ করি। ই কমার্স একটা পার্ট, অ্যাপস একটা পার্ট, সো এগুলো আলাদা পার্ট। আচ্ছা, আমাদের হচ্ছে আচ্ছা অন পেজ এসইও চেকলিস্ট আমি দেখাইছিলাম আপনাদেরকে। অন পেজ একটা সাইটে কিভাবে অন পেজ করতে আমি দেখাইছিলাম। না ভাইয়া, একটা ক্লাসে দেখেছিলেন, ওই যে যেটা তো হচ্ছে ওই একসাথে ক্লাস করছিলাম না, ওইটা তো মনে হয় দেখেছিলেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরের দিন আবার দেখা যাচ্ছিলাম, পরে বলেন যে না ভাই আমাদের এইসব করা হয়নি, আমাদের ওয়েবসাইট হ্যাঁ ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফুল করা হয় না আর কি, ফুল ক্লাস এটা। আচ্ছা, অন পেজ এসইও চেকলিস্টের মধ্যে কি কি আছে আমি একটু দেখি। ভাইয়া যা নতুন করেই দেখান ভাইয়া। হ্যাঁ, নতুন করে তো দেখাচ্ছি, একদম নতুন থেকে দেখাবো। অন পেজ এসইও চেকলিস্ট এটা অনেক বড় করে আছে, একটু ছোট একটা ইতে দেখি। এর কন্টেন্ট একটা করে বিশাল কন্টেন্ট হয়, দেখি তো এটা। অ্যালেক্সা অ্যালেক্সা থেকে দেখাই। আচ্ছা, অ্যালেক্সা থেকে এক এক করে বলি। অন পেজ এসইও তে আসলে কি কি থাকে, মানে অন পেজ এসইও আমি বলছিলাম এসইও অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার মধ্যে যে অন পেজ একটা, অফ পেজ একটা। তো অন পেজের মধ্যে অনেকগুলো থাকে, একটা হচ্ছে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ টু ফাইন্ড দ্য টপ কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা ওরা একটা ধরছে, তো আমরা আসলে অন পেজের মধ্যে মানে অন পেজের মধ্যে আমরা না আনি। এই দেখেন, এটা চুজ অন প্রাইমারি কিওয়ার্ড ফর ইওর কন্টেন্ট, মানে আপনার ফার্স্ট টাইম প্রাইমারি আচ্ছা দাঁড়ান, এটা পার্ট করছে আবার কিওয়ার্ড রিসার্চটাকে আবার অনেকগুলো পার্ট করছে না, এটা না। আচ্ছা, আমার চেক লিস্ট আমি বার করতেছি, ওদের চেক লিস্ট দরকার নেই, ওরা অন্য জিনিসটা করছে। ওরা কিওয়ার্ড রিসার্চ বলে আবার সেটা আবার ডেফিনেশন করছে অনেক বেশি।
এসইও থাকার কথা। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা এটা থেকে বের হই, আমরা হোভারবোর্ডে যাই। হোভারবোর্ডে যেহেতু একটা কাজ আছে, মানে হোভারবোর্ড থেকে আমি দেখাই। এখানে কোনো যেহেতু কন্টেন্ট অপটিমাইজ করা কোনো কন্টেন্ট নেই, জাস্ট আমি ডেমো কপি পেস্ট করে রাখছি এটা। ওকে, আজকে 3টার পর আর কাউকে অ্যালাউ করবো না, 3টার পর। এই 5-6 মিনিট আছে। আচ্ছা, আপনাদেরকে এসইও বিষয়ে খুব বেশি কথা বলা হয়নি। এসইও কি, মানে আমরা একটু শুরু থেকে শুরু করি, ঠিক আছে? হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইওটা কি? কারা এসইও সম্পর্কে কি জানেন একটু বলেন তো আমাকে। আপনাদেরকে মনে হয় শুধুমাত্র প্রথম থেকে শুরু, মানে ওইভাবে শুরু করা হয়নি আর কি। এসইও কি এসব নিয়ে কথা বলা হয়েছিল আপনাদের? না ভাই, কিভাবে কাজ করে, টাইপ কত প্রকার? না 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 ভাই, ডিটেইলসে কিছু না বলা ভাই হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকেই করি। মানে এসইও কি একটু বলেন তো, কার কি ধারণা এসইও সম্পর্কে? ভাইয়া এসি হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ভাইয়া মানে অপটিমাইজ করে আমার কন্টেন্টকে অনলাইনে। না, অনলাইনে অপটিমাইজ করে না, এটা হচ্ছে যেহেতু আমাদের কন্টেন্ট গুলো আমরা গুগল, মানে আমরা সবসময় গুগলে সার্চ করি, তো গুগলে সার্চ ইঞ্জিন, মানে হ্যাঁ, সার্চ search ইঞ্জিন engine- যেভাবে চায় আমরা সেইভাবে রেডি করে দিই তাকে, ঠিক আছে? জি ভাইয়া। আপনি যেমন বসের মতো করে আপনাকে মানে মানে অনুসরণ করতে হয়, বা বস যেটা বলে সেটা শুনতে হয়, সেরকম আমাদের কন্টেন্টটা যদি গুগল র্যাঙ্ক করাবে, তো গুগল বলে যে আমি র্যাঙ্ক করাবো, তোমাকে এই কাজগুলো করতে হবে বা এই রিকোয়ারমেন্ট, তাহলে আমি তোমাকে আমার পজিশনে র্যাঙ্ক করাবো। তো সেই কাজটা করাই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা আপনার কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, কেন এসইও দরকার এটা বলেন তো একটু। এসইও কেন দরকার বলেন। এসইও করা থাকলে আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেটা মানে সামনে আসবে, যে সার্চ করবে তার সামনে চলে আসবে, মানে গুগলে সার্চ করলে সে প্রথম পেজে পাবে, তো আমাদের আচ্ছা। ভিজিটর ট্রাফিক পাবো। হ্যাঁ, আমরা গুগলের ফার্স্ট পজিশনে আসলে, যেহেতু আমাদের স্বভাবগতভাবে আমরা কিছু সার্চ করে আমরা প্রথম থেকে 1-2-3 এর মধ্যে আমরা ক্লিক করে ঢুকি, আমরা কিন্তু অনেক দূরে যাই না আর। তো আমরা যদি সেভ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পজিশনে চলে যাবে বা র্যাঙ্ক করবে, এবং আমি অনেক বেশি ট্রাফিক পাবো, এবং ট্রাফিক পাইলে আমি কাঙ্ক্ষিত আমার যে লক্ষ্য, আমার সেল হলে সেল, সার্ভিস হলে সার্ভিস আমি করতে পারবো। টাইপ অফ এসইও, এসইও এটা অনেকভাবে টাইপ করা যায়। একটা হচ্ছে এটা যে এই যে একটু বললাম অন পেজ এসইও, অফ পেজ এসইও, এটা একটা টাইপ। আবার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, এটা একটা মানে এই কি বলে ক্যাটাগরি বা টাইপ। এরপরে হচ্ছে আরো কি কি আছে বলেন তো। আবার ধরেন লোকাল এসইও, ন্যাশনাল এসইও, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, এটাও একটা টাইপ। তো এইগুলো হচ্ছে টাইপ এসইও। আচ্ছা, ডিটেইলস অ্যাবাউট এসইআরপি এন্ড হাউ ইট ওয়ার্ক। আচ্ছা, এসইআরপি মানে কি একটু বলবেন? জানেন তো এটা না ভাই। এসইআরপি মানে? ভাই বলছেন অনেকবারই, বাট এই মুহূর্তে এসইআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনি কোনো কিছু যে সার্চ করেন, এই যে ধরেন আমরা এটাই সার্চ করি, হয় নিড এসইও, এটা আমার কিওয়ার্ড। আপনারা কোনো কিছু সার্চ করলে এই যে সার্চ রেজাল্টে 10টা রেজাল্ট শো করে, বা এই যে পেজটা গুগলের, এই পেজটাকে বলা হয় সার্ফ, বা এই রেজাল্টকে বলা হয় সার্ফ রেজাল্ট, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনি যে একটা দিলেন, আপনি এখানে যে একটা কোয়েরি করলেন, সার্চ কিওয়ার্ড লিখলেন, সেই কিওয়ার্ডের এগেইনস্টে যে এখানে সার্চ ইঞ্জিন তাদের রেজাল্ট পেজে এই মানে রেজাল্ট শো করলো, এটাকে বলা হয় সার্ফ রেজাল্ট। এখন এটা হচ্ছে, এটা কি জিনিস, মানে ডিটেইলস অ্যাবাউট সার্ফ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। এখন এটা কিভাবে কাজ করে, আপনি যে সার্চ করলেন, তাহলে এই যে কতগুলো রেজাল্ট আছে গুগলে দেখেন তো, এখানে এখানে বলেন তো এই সংখ্যাটা কত? বলেন সংখ্যাটা কত? 22 কোটি? 2,25,00,000 নাকি? আচ্ছা, যেটাই হোক, 2,25,00,000। তাহলে এই 2,25,00,000 রেজাল্ট এটার এগেইনস্টে গুগল মানে শো করছে। কিভাবে বুঝলেন? এই দেখেন, আপনি এইভাবে পেজ করতে থাকেন, 10 নম্বর পেজে যান, আরো 10টা সেই পাশে আবার আনছে, এই দেখেন আবার আনছে। তার মানে
গুগল এই কিওয়ার্ডটা ওর ডেটাবেজে এই যে হট ইজ এসিও এই ওয়ার্ডগুলো মিলাইছে এবং সে প্রায় 2,25,00,000 বা 25,000 যেটাই বলেন আপনি এতগুলো রেজাল্ট পাইছে এবং সেখান থেকে মানে এতগুলো থেকে অনলি 10টা রেজাল্ট তার ফার্স্ট পেজে শো করাচ্ছে। তাহলে অবশ্যই এই 10টার অবশ্যই এমন কিছু আছে দ্যাটস এই গুগল এতগুলো রেজাল্টের মাঝখান দিয়ে খুঁজে এই 10টাকে প্রথম পজিশনে দিছে, তাই না? এটা কিভাবে কাজ করে? যখন একটা সাইডে আপনি কন্টেন্ট পোস্ট করেন, এই যে কন্টেন্টগুলো আমরা দিছি, এই কন্টেন্টগুলো পোস্ট করার পর আমরা যে ওই যে robot.txt ফাইল, এই ফাইলটার কথা বলছি তো আমরা, তাই না? তারপর সাইট ম্যাপ, এগুলো বলছি না আপনাদেরকে? বলা হয়েছে? বলা হলে হ্যাঁ বলবেন, না বললে না বলবেন। এই যে আমরা সাইট ম্যাপ দিছিলাম, ইয়োস্টের দিন কিন্তু দেখাইছি সাইট ম্যাপ, ইয়োস থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করা আপনাদের মনে নেই না? আপনি দেখাই নেই বলেন তো? ভাই এমনি দেখাচ্ছি। দেখাইছিল ভাইয়া। হ্যাঁ, মানে ইয়োস সেটআপ করলে এটা অটোমেটিকলি হয়ে যায়, এটাই বলছি, মানে এটা করতে হয় না আর কি। এই যে আমরা ফার্স্ট টাইম গুগলের সার্চ কনসোলে যে সাইট ম্যাপটা করলাম, এরপর বলছিলাম যখন আপনি ওয়েবসাইট পাবলিশ করবেন তখন সেটিংসে গিয়ে আমরা যে রিডিং এ গিয়ে যে সার্চ ইন ভিজিবিলিটি অফ করে রাখছিলাম, এই যে এটা যে অফ করে রাখছিলাম, এখন কিন্তু আপনাদের সবার অফ করা আছে এটা। যখন আপনারা সাইট পাবলিশ করবেন তার আগে এটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে সেভ করতে হবে। তার মানে এখন সার্চ ইঞ্জিনকে ছেড়ে দেওয়া আছে। এরপর সার্চ ইঞ্জিন এসে কি করবে, ওই প্রথমে এসে ও সাইট ম্যাপ খুঁজবে যে আপনার সাইট ম্যাপ কোথায়, তো ওই ও এই ইউআরএলটা খেয়াল করে। এবং এটা আবার আমরা কোথা থেকে দিই বলেন তো? আমরা সার্চ কনসোলে দিই না? সার্চ কনসোল দেখাইছিলাম আপনাদেরকে, আমি দেখাইনি মনে হয় দেখাইছিলাম। এই দেখেন এখানে সাইট ম্যাপ, ওই যে সাইট ম্যাপটা আমরা বানাইলাম ওই সাইট ম্যাপটা দেখেন, আমার এই যে আমার সাইট ম্যাপটা এখানে কি করা আছে। যখন ফার্স্ট টাইম আপনারা করবেন তখন এখানে এসে এটা করতে হবে, এবং আমি পরে দেখাবো। তো যখন এটা করবেন তখন গুগল এইটা টুলের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করবে, মানে এই টুলটাতে যখন আপনি অ্যাড করবেন আপনার সাইট, তখন আপনার সাইটটা গুগল কাছে নোটিফিকেশন দেয় যে নতুন একটা সাইট আসছে, সেটা চেক করো। তখন গুগল এই সাইট ম্যাপটা ধরে, যে এই সাইট ম্যাপটা ধরে সে এখানে আসবে, এসে তারা আপনার কয়টা পোস্ট করছেন, কয়টা পেজ আছে সবগুলো সে এক এক করে ভিজিট করবে। সমস্যা হচ্ছে, পানি কম খাইছি নাকি? ভিজিট করবে এবং আপনি যে এই কন্টেন্টের ভিতরে ডেটাগুলো দিচ্ছেন, কোথায় দিয়েছেন বলেন? এই যে আমি একটু আবার যাই, আপনাদেরকে একদম বলে দিই, এই যে আপনার ডেটাগুলো যে দিচ্ছেন বা এই যে তো কন্টেন্টগুলো দিচ্ছেন, এই কন্টেন্টগুলো সে সুন্দর মতো তার ইন্ডেক্সে ক্রল করে নিয়ে যাবে, ইন্ডেক্স করে। এই আশাটাকে ক্রল করা বলা হয়, যে গুগল কবে ক্রল করছে, মানে গুগলের রোবট আসে আপনার ডেটা বা ইনফরমেশনগুলো নিয়ে যাওয়াকে ক্রল করা বলা হয়, এবং তার ওয়েবসাইটে নিয়ে যখন ইনপুট করে সেটা তখন ইন্ডেক্স হয়। আপনার এই ইনফরমেশন, আপনার এই ইমেজ, আপনার এই লিঙ্ক সব কিছু সে কপি করে স্ক্যান করে সে তার ডেটাবেজে নিয়ে যাবে। এবং নিয়ে যাওয়ার পর গুগল স্যান্ডবক্স নামে একটা অপশন আছে, মানে একটা সাইট আমরা সবসময় যখন কাজ করি তখন বলি যে 3 মাস 4 মাস কাজ করতে হবে। 3-4 মাস কেন বলি? 3 মান্থ গুগল আপনার সাইটটাকে অবজার্ভ করে রাখে, মানে আপনি যে আসছেন আপনি আসলে অথেন্টিক পারসন কিনা, আপনার ইনফরমেশন গুলো মানুষ আসলে কিভাবে নিচ্ছে। অনেকভাবে গুগল কিন্তু ফার্স্ট 3 মান্থ সহজে র্যাঙ্ক করে না, বুঝতে পারছেন? নতুন সাইটের ক্ষেত্রে এটা হয়। ভাই হ্যাঁ ভাই আমি একটু চলে যাচ্ছি ভাই, একটু Okay, আসবো ঠিক একটু আছে। পর, কিছুক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, তো গুগল আপনার সাইটটাকে অবজার্ভে রাখে, এটাকে গুগলের স্যান্ডবক্স বলা হয়। গুগল এটা প্রকাশ করে না, কিন্তু এরা বড় বড় মার্কেটাররা বের করছে যে প্রথম 2-3 মাস সাইট সহজে র্যাঙ্ক করে না, অল্প অল্প র্যাঙ্ক করে বা একটু একটু করে আগায়, কিন্তু খুব বেশি আগায় না। প্রত্যেকটা সাইট 3 মান্থ পর দেখবেন আপনার কন্টেন্ট যদি ইউনিক থাকে, আপনার কিওয়ার্ড রিসার্চ যদি সব ঠিকঠাক থাকে, 2 মাস 1.5 মাস 2 মাস 3 মাস যাতে যাতে দেখবেন আপনার অনেকগুলো কন্টেন্ট সামনের দিকে চলে আসছে এবং র্যাঙ্ক করতেছে খুব ভালো। তো এই যে প্রসেসটা, এবং র্যাঙ্ক করা কি হবে, আপনার র্যাঙ্ক করা হচ্ছে আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনাকে যদি গুগল পারফেক্ট মনে করে তাহলে র্যাঙ্ক করবে। তখন এই যে আমরা একবার লিখলাম যে কি হয় ইউ নিড এসইও, এই লেখাটা ধরেন এই কিওয়ার্ডটা আপনার কন্টেন্টে আছে, তো আপনার কন্টেন্ট আরো ওই রকম 1 লাখ 2 লাখ কন্টেন্ট সে অ্যানালাইসিস করে এই টাইমের মধ্যে, এবং
যার কন্টেন্টটা গুগল পারফেক্ট, সে তার কিন্তু ইতে আসেই, ডেটাবেজে আসেই। সো সেখান থেকে সে পারফেক্টটা খুঁজে বেছে, মানে এতগুলো কন্টেন্টকে সে অ্যানালাইসিস করছে এই টাইমটার মধ্যে, করে তার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে, তাকে এটা ফিচারে দিছে, তার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে, এটা 1-2 নম্বরে দিচ্ছে, এটা 3 নম্বরে দিচ্ছে, এইভাবে তাকে দিয়ে দিছে। এইভাবেই সার্চ ইঞ্জিন কাজ করে। ওয়ার্কস একই জিনিস, এই একই জিনিস, এটা এটা একই জিনিস। এসিআর অ্যানালাইসিস এটাও একই জিনিস, ওই ওয়ার্ক যেটা করে অ্যানালাইসিস করে ওয়ার্ক করে, আলাদা করে দেওয়ার আসলে কিছু নাই। Sorry. আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি আপনাদেরকে দেখাইছি, কিওয়ার্ড রিসার্চের কথা বলবো না, আমরা হচ্ছে এসইও গ্লোসারি নিয়ে কিছু কথা বলি। এই যে সিটিআর, এই জিনিসটা আপনাদেরকে আমি বলছিলাম, সিটিআর কি বলেন তো? ক্লিক থ্রু রেট। মানে এই যে আপনার, এই যে আপনি দেখতেছেন, এটা কি এটা ভিউ হচ্ছে নাকি ইমপ্রেশন হচ্ছে বলেন তো? ভিউ হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে নাকি ইংগেজ হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে ভাইয়া, আমি তো ঢুকিনি এখনো। ভিউ হচ্ছে না? ইমপ্রেশন নাকি? ভিউ আর ইমপ্রেশন একই জিনিস আর কি, মানে ইমপ্রেশন হচ্ছে আপনার। এখন এই যে ইমপ্রেশনের মধ্যে আপনি ধরেন এখন এটা ক্লিক করলেন, এই যে ক্লিক করলেন, কতবার ভিউ করলেন আর কতবার ক্লিক করলেন, এরকম ধরেন আপনি আপনার মতো 1000 জন লোক এই কিওয়ার্ডটা সার্চ করলো এবং তাকে 1 নম্বরে দেখলো এবং তাকে ভিউ করলো, ভিউ করে ধরেন একে ক্লিক করলাম, তাহলে 1000 জনের মধ্যে যে কজন ভিউ করে, মানে ইমপ্রেশন করে যে কয়টা ক্লিক করলো, সেটা ক্যালকুলেট করে সে এটা ক্লিক থ্রু রেট বের করে, মানে এটা ক্লিক কেমন পড়তেছে, মানুষ দেখতেছে কিন্তু কজন ক্লিক করতেছে, 1000 জনের মধ্যে কজন এটা ক্লিক করলো, এটা 1000 জনের মধ্যে কজন ক্লিক করলো, এটা 1000 জনের মধ্যে কজন ক্লিক করলো, মানে 1000 জন বলতে যারা দেখলো এরকম করে। আমি যে স্ক্রল করলাম, এই যে আমি 6 পর্যন্ত স্ক্রল করলাম, তাহলে আমার 6 পর্যন্ত ইমপ্রেশন হলো। এই 6টারে এখন এইভাবে কাউন্ট করবে যে এই 6টা আমার মতো এরকম আরো যারা দেখছে, বা যে পর্যন্ত যারা দেখছে, প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা করে হিসাব হয়। তো যারা দেখে ক্লিক করে সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর। ঠিক আছে, সিটিআর বাটন, ওই যে বলে না সিটিআর বাটন ই করে, মানে ক্লিক বাটন দেয়, এলএসআই। এটা আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি কিওয়ার্ড রিসার্চের সময়, লেটেস্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। এটার কাজ কি বলেন তো? রোশন ভাই বলেন, এটার কাজ কি? এলএসআই গ্রাফ আমি একটা টুল দেখাইছিলাম না? জি জি জি, ওই যে হোয়াট কিওয়ার্ড রিসার্চের। হ্যাঁ, এটার কাজটা কি? এই যে লেটেস্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, এটা কি করে? ভুলে গেছি তো, ওই কিওয়ার্ড গুলো ভুলে যান কেন? তো ভুলে যান কেন বলেন তো? ভুলে যাবে, ভুলে গেলে চলবে না। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। মিনাজ ভাই আপনি বলেন। মল্লিক ভাই কি সুস্থ এখন? ভাই মোটামুটি আচ্ছা আচ্ছা, রেস্ট করেন। অনেক ভালো। বলেন, মিনাজ ভাই আছেন? মিনাজ ভাই বলেন, এলএসআই এর কাজ কি? এই যে আপনাদেরকে শিখাই, দিন শেষে আপনারা একজনও মানে কিছু শিখবেন না, তাহলে মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে। ইয়াসিন ভাই বলেন, ইয়াসিন শেখ আপনি বলেন, এলএসআই এর কাজ কি? ভাইয়া এলএসআই কি, যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো শো করে না? আমাকে কোশ্চেন করেন কেন? আপনি আমাকে ডিটেলস বলেন, এলএসআই টা কি জিনিস? আপনি আমাকে বলেন, হ্যাঁ ভাই করে না, তাহলে কি হলো? আমাকে তো কোশ্চেন করালো, আমি অ্যান্সার করবো? ভাই এক পেজ থেকে আরেক পেজে লিংক করাই খেলে সাই করা। হয়নি। এটা এক পেজ থেকে বলছিলাম। আরেক পেজে লিংক করা কি এলএসআই হলো? এই ধরনের কিছু একটা ছিল, এলএসআই না কি জানি ছিল, ভুলে গেলাম তো। নিতে পারবেন না? না পারলে বলেন, সময় নষ্ট করেন না। নেওয়াজ ভাই বলেন। না ভাই, পারবো না ভাই। ওইটাই তো ভাইয়া, মোস্ট রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে ওটা সাজেস্ট করে না ভাইয়া, ওইটাই তো। এটা হচ্ছে সিমেন্টিক যে কিওয়ার্ড গুলো আছে, যে একটা কিওয়ার্ডের কাছাকাছি আরো কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে সাজেস্ট করে, এটা হচ্ছে এলএসআই। সাজেস্টেড করে, সেটা এলএসআই গ্রাফ টুল। এই জিনিসটা হচ্ছে
এলএসআই ফর্ম হচ্ছে আপনার সাইটের আপনি ওই রিলেভেন্ট কন্টেন্ট গুলো ইউজ করেন এরা। এটা আবার এটার উপর ডিপেন্ড করে ওই টুলটা বানাইছে আর কি, বুঝতে পারছেন? এটা মানে সাজেস্ট করে না। এই এলএসআই মানে হচ্ছে ওই সেমেন্টিক ওয়ার্ড গুলো আপনার কন্টেন্টে থাকতে হবে আর কি, বুঝতে পারছেন? আর এটার উপর ডিপেন্ড করে এই অ্যালগরিদমটার উপর ডিপেন্ড করে সে এলএসআই গ্রাফ একটা টুল বের করছে আর কি। আজকে বলছি আমি 3টা পর আর কাউকে অ্যালাউ করবো না, যে জয়েন করুক, যদি কারি অফিসিয়ালি কেউ জয়েন না করে। কোথায় চলে গেল? আচ্ছা, এরপর হচ্ছে এলটিকে, লং টেইল কিওয়ার্ড। এটা কি পরিচিত আপনার এই ওয়ার্ডটা? জি ভাইয়া, 4 বা 5 ওয়ার্ডের বেশি হলে সেটা লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, আগে অ্যান্সার দেবেন না, আমি বলছি কারা কারা জানেন, তারা বলবেন হ্যাঁ জানি, তারপর আমি জিজ্ঞেস করব। আচ্ছা, আর এসটিকে, শর্ট টেইল কিওয়ার্ড, এটা কি জানেন সবাই? কারা কারা জি ভাই। জানেন? কারা কারা জানেন? আমি জানি। বাকিরা কেউ জানেন না? জানি তো আমাদের ভাইয়া। আপু আনিমা আনসারি, শর্ট টেইল কিওয়ার্ড কোনগুলো? আমি ছোট ছোট ভাইয়া, দুই চারটা ওয়ার্ডের যেগুলা ছোট আর কি, 2টা বা 3টা ওয়ার্ড। আচ্ছা, বা একটা ইএমডি, word। এক্সাক্ট ম্যাচ ডোমেইন, এটা আমি বলছিলাম রিসার্চ করার সময়। এটা কি জিনিস ইএমডি? এটা তো মনে করতেছে না ভাই, মনে পড়ে না? মনে হয় না ভাইয়া, রিলেটেড লাগতেছে না। ইএমডি কি আনিমা আনসারি আপু? ভাইয়া আমার নেট আসতেছে আর যাচ্ছে, আমি এই জন্য বারবার জয়েন করতেছি, কিছুই বুঝতে পারতেছি না। এখন বলেন ইএমডি কি, এখন তো বুঝতেছেন, এখন বলেন ইএমডি টা কি জিনিস? মানে প্রসেসর নাকি? ইএমডি প্রসেসর? জানি না আচ্ছা, ভাইয়া। এই যে ইনার নাম কি, আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না। MIKESAM, এটা কি হয়? মিক্সাম না মাইকসাম? ভাই আহমেদ ভাই, আপনি বলেন, ওই যে এম যার লোগো আছে, একটু বলেন তো, উনি আছেন ক্লাসে? মিক্সাম আছেন ক্লাসে? কথা না বলে কিন্তু লিফট করে দেব। রায়ান ভাই আপনি বলেন। নিয়াজ ভাই, সবাইকে একটু বলে দেন ইএমডি কি। আমি পারলে তো আগেই বলতাম। ও, তো আমার আচ্ছা। যেটা মনে হচ্ছে ওই যে সেম টাইপের ডোমেইন নেম থাকে, তো এটা কিভাবে আলাদা করব? কিভাবে আলাদা করবেন সেটা না, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। মানে আপনার কিওয়ার্ডের সাথে যদি আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেইন খুঁজে পান, ধরেন আপনার হচ্ছে বেস্ট কিচেন সিঙ্ক, আপনার এটা ধরেন কিওয়ার্ড, আপনি এখন আপনার ডোমেইনটা পেলেন bestkitchensink.com, এটাকে বলে exact match। এইগুলা হইলে সবচেয়ে বেশি মানে ইয়া আর কি, মানে হ্যাঁ, এটা হলে ভালো, কিন্তু এরকম হ্যাঁ। করে আপনি পাবেন না। না না, পাওয়া যায় না। গুগল বর্তমান রিকমেন্ড এভাবে না, মানে এটা ভাই না বুঝি করে নাই ভাই, আরেকবার একটু বলেন ভাই ব্যাপারটা। আপনার কিওয়ার্ড যেটা, সেটাই যদি ডোমেইন নাম হয়, মেইন কিওয়ার্ড যেটা আপনার ধরেন কি বেস্ট কিচেন, যেটা আপনার ধরেন কিচেন সিঙ্ক, আপনার প্রোডাক্টের নাম সহ যদি আপনি মানে কিওয়ার্ডটা যদি আপনি ডোমেইন হিসেবে পান আর কি, সেটা এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তবে এটা নট রিকমেন্ডেড বর্তমানে, এটা আমি লাল করে দিই দাঁড়া, এটা নট রিকমেন্ডেড, মানে এখন এটা গুগল পছন্দ করে না। অ্যাঙ্কর টেক্সট, এটা কারা কারা চিনেন? বারবার বলছি। অ্যাঙ্কর টেক্সট কারা চিনেন? এই যে আপনাদেরকে শিখাইতে কোনো লাভ হচ্ছে না আমার, আপনারা হাইপারলিংক, খেয়াল আসতেছে না? হাইপারলিংক। ইট দিয়ে একটা বাড়ি দেন, তাহলে মোবাইলটাকে একটা বাড়ি দেন। হাইপার লিঙ্কিং, হ্যাঁ হাইপার লিঙ্কিং, হাইপার টেক্সট, এটা এই যে এটার উপর যদি আমি একটা লিঙ্ক করি, কোন একটা ওয়ার্ডের উপর যদি লিঙ্ক করা হয়, সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পারছেন? এখানে আমি যদি একটা লিঙ্ক করে দেই, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট এখন উদাহরণ যদি দিতে হয়, লিংক করা। হ্যাঁ এই যে এটা অ্যাঙ্কর টেক্সট, এই দেখেন এই যে লিঙ্ক করা, যে কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, এই যে আচ্ছা, এগুলো হলো anchor text। অ্যাঙ্কর টেক্সট যেটা, এটা তো হচ্ছে ইয়া, ওই যে আমার 2 টাইপের ইয়া আছে না, ব্যাকলিংক, ওই এক্সটার্নাল ইন্টারনাল। হ্যাঁ তো এটা করা যায় না? এটা দিয়ে তো হ্যাঁ, করে হ্যাঁ, মনে হয়। অ্যাঙ্কর সবই করতে পারবেন, ইন্টারনাল লিঙ্ক করতে পারেন, এক্সটার্নাল লিঙ্ক করতে পারেন, এক কথা যে মানে লিঙ্কে এটা আরেকটা যে নাম হচ্ছে ওয়ার্ডের, হাইপার লিংক আর কি, লিংক করা।
আপনার হচ্ছে যে লিঙ্কেই করেন, আপনি যে টেক্সট বা ওয়ার্ড বা ফ্রেজের উপর আপনি মানে লিঙ্ক করলেন আর কি, সেইটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। যেমন এটা একটা অ্যাঙ্কর টেক্সট, এটা একটা অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পারছেন? এই যে এটা এটা পুরোটা অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পেরেছেন? জি ভাই। আপনারা তার মানে ঠিকঠাক মতো মনোযোগ দিচ্ছেন না। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং, এটা বলেন এটা কি জিনিস? এটা বলিনি। আচ্ছা, এটা আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনি কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে বারবার একই কিওয়ার্ড বের করা, মানে মানে ইউজ করা। আমি বলছিলাম না একটা কিওয়ার্ডকে সর্বোচ্চ একবার দুইবার ইউজ করবেন। কন্টেন্ট রাইটিং এর মধ্যে বলছিলাম না যে টাইটেলের মধ্যে একবার রাখলেন বা হেডিং মানে এইসনের মধ্যে একবার রাখলেন, আর একবার কন্টেন্টের শুরুতে রাখলেন, বা আরেকবার চাইলে বডিতে রাখতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। আর সাবহেডিংসে রিলেভেন্ট মানে এলএসআই কিওয়ার্ড গুলো মানে বসাবেন, বাস রিলেভেন্ট কাছাকাছি যে টাইপের কি সাবহেডিং গুলো আছে সেগুলো বসাবেন। কিন্তু একই কিওয়ার্ডকে বারবার বসালে সেটা কিওয়ার্ড স্টাফিং হয়, বুঝলেন? তো এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, HTTPS এটা কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, সেটা তো জানেন অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই জিনিসটা কি? এটা তো বুঝলাম না ভাইয়া। আচ্ছা, ওটা বাদ দেন, এটা বলেন এই 301 মানে কি আর 404 মানে কি? 404 মানে হচ্ছে সম্ভবত যেটা পাওয়া যায় না পেজ, ওইটা। আর 301 301 মানে? 301 মানে জানি না। এটা মানে জানি না, এটা মানে পাওয়া যায় না, এটা মানে জানি না। পার্মানেন্ট পার্মানেন্ট ইউআরএল না কি বলতো? পার্মানেন্ট ইউআরএল নিয়ে কি বলবো? আচ্ছা, আর কারো কিছু বলার আছে? না ভাই, আপনি বলেন। আচ্ছা, এখানে আরো একটা কোড দিই। এটা কি 44 ধারা জারি করতেছেন নাকি ভাই এই জায়গায়? হ্যাঁ, আপনাদেরকে শিখাইলাম যে সেটা একটু দেখলাম যে আপনারা কতটুকু মনে রাখছেন। কারণ দিন শেষে তো আপনারাই আমাকে ফিডব্যাক দেবেন বা আপনারাই অফিসিয়াল বলবেন যে রিমন ভাই শেখায় নাই কিছু। কারণ আপনারা যে মনে নেই সেটা তো হবে না দোষ, দিন শেষে দোষ হবে ট্রেনারের। আচ্ছা, 301 মানে হচ্ছে এটা রিডাইরেক্ট হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিডাইরেক্ট লিঙ্ক। ধরেন আপনি একটা পোস্ট করছেন, আজকে এই পোস্টটা করছেন, মানে বেশিরভাগ নিউজের ক্ষেত্রে আর নিউজ এর ক্ষেত্রে, ধরেন একটা নিউজ সাইট একটা পোস্ট করছে, তো ধরেন কালকে ধরেন একজন রাজনীতি বড় ভাই ফোন দিয়ে বলছে এই পোস্ট করছিস কে, এটা রাখা যাবে না, ধরেন ফর এক্সাম্পল। তো কয় ঠিক আছে ভাই, আমি ডিলিট করতেছি। তো ডিলিট করলে সেটা হয় 404 ইরর। যেখানে কোনো পেজ যখন ক্লিক করবেন দেখবেন না অনেক সময় পেজটা ঘুরে কিচ্ছু পায় না, লেখায় যে দেখা যায় পেজ ইরর, তখন দেখবেন 404 লেখা আছে। মানে 404 মানে ওই যে পাওয়া যায়নি, বুঝতে পারছেন জিনিসটা? এখন 404টাতে মানে বেসিক্যালি যদি আমি একটা ব্লগ লিখছি, ব্লগটা আমি ডিলিট করে দিছি, তখন 404 তো আপনি কেন ব্লক লিখবেন? ডিলিট করে দেওয়ার পর ওই ব্লগটা তো গুগলের কাছে ইন্ডেক্স আছে, মানে ধরেন হ্যাঁ। আপনি ব্লগটা লিখছেন, এই যে ব্লগের ইউআরএল হচ্ছে এটা, এটা তো আপনি এখন ফেসবুকে শেয়ার করছেন ফর এক্সাম্পল। এখন আপনি ফেসবুকে থেকে এখন ভিজিট করতেছেন, কিন্তু আপনি তো ব্লগ ডিলিট করছেন, তখন ওই লিঙ্কে ক্লিক করলে সে আসে দেখবে যে এখানে কোনো ব্লগ নেই, 404 মানে কোনো কন্টেন্ট নাই, ডিলিট হয়ে গেছে এটা মানে। কন্টেন্ট নেই কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা গেছে পাওয়া যায় নেই আপনার যে ডায়লগ, হ্যাঁ 404। আর 301 মানে ওই যে 404 যে পাওয়া যায় নেই। এখন ওই এটা হচ্ছে মানে এসইওর জন্য ব্যাড, মানে আপনার সাইটে যদি 404 থাকে এটা আচ্ছা। রাখা যাবে না আপনার সাইটে। ধরুন আপনি ডিলিট করছেন, কারণ ডিলিট যদি করেই ফেলছেন, তখন ওইটার পরিবর্তে মানে ওই লিঙ্কে কেউ ক্লিক করলে যাতে ওই কাছাকাছি একটা, ধরেন আপনি আরেকটা নিউজ করছেন বা আপনি আরেকটা ব্লগ লিখছেন, ওই আচ্ছা। ব্লগের সাথে রিডাইরেক্ট করে দিতে হয়। তখন ওই যে আপনি ফেসবুকে যে শেয়ার করছে সে হয়তো লিঙ্ক দেখতেছে, এটা যখন ক্লিক করবে তখন যখন মানে এইভাবে লোড হবে মানে উপরে, তখন এই লিঙ্কটি সুন্দর করে ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে যাবে, হয়ে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না, বুঝতে ঠিক আছে? তো এটা হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে যায়, মানে একটা পেজ থেকে ধরেন এই 404 পেজটাকে রিডাইরেক্ট করে ও নিয়ে যায়। আর মাঝে মাঝে দেখবেন 501 আসে, 502, 503 এরকম সামথিং কোড আসে। এটা কি করে বলেন তো? এটা আসলে দেখবেন লেখা থাকে সার্ভার ইরর, মানে আপনার যদি হোস্টিং এ কোনো প্রবলেম হয় অথবা ওয়ার্ডপ্রেসে যদি কোনো প্রবলেম হয়, আচ্ছা। তাহলে অনেক সময় এটা আসে সার্ভার ইরর। এই কোডগুলো একটু মাথায় নেবেন। এই ব্যাপারে এখন ক্লিয়ার? এখন মনে থাকবে? আর একদিন আবার ধরবো, মনে থাকবে এগুলো? কি ভাই, মনে থাকবে? মনে থাকবে, ঠিক আছে, মনে থাকলেই ভালো। আচ্ছা, এখন হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, মানে ওই যে বললাম না এসইও তে দুইটা পার্ট, একটা অন পেজ একটা অফ পেজ।
অন পেজের মধ্যে কি কি থাকে? টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, ইউআরএল বা পারমালিঙ্ক, হাই হেডিংস H1 H2 H3, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড প্রমিনেন্স। এখন এই ওয়ার্ডগুলোর সাথে কয়টা ওয়ার্ডের সাথে আপনার পরিচিত, এই যে যেগুলো বললাম, মানে কোনগুলো আপনাদের কমন পড়ছে বলেন তো? মোটামুটি তো সবই পড়ছে। মোটামুটি সবই পড়ছে, আপনার পড়ছে, বাকি সবার কি কমন পড়ছে? না ভাই। জি ভাই, কমন, হ্যাঁ কমন পড়ছে। আচ্ছা, দেখেন আমরা একটা কমন জিনিস নিয়ে আলোচনা করি। এটাকে কি বলা হয়, এই লাইনটাকে কি বলা হয় বলেন তো? টাইটেল। টাইটেল টাইটেল বা হেডিংস। আর একটা জিনিস Heading on. করতে গেলে হেডিং অন, হ্যাঁ হেডিং অন হোক, বাট এটা হেডিং। আচ্ছা, তো আমরা এই শীটটা দেখেন, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। ট্যাগ মানে কি? H1 H2 এগুলো ট্যাগ না? জি। জি ভাই, ট্যাগ। তাহলে এটা অপটিমাইজ। এটা এখন অপটিমাইজ বলতে কি? মানে অপটিমাইজ বলতে এখানে আপনার প্রপারলি কিওয়ার্ড থাকতে হবে, এটা হচ্ছে অপটিমাইজেশন। শুধু এটা তো আপনি লিখতেই পারেন, একটা যে কোনো টাইটেল লিখলেন মনের মতো করে, না মনের মতো করে লিখলে হবে না। অপটিমাইজেশন যেহেতু কথাটা আসছে, তখন এখানে আপনাকে কিওয়ার্ডটা থাকতে হবে, বা রিলেভেন্ট, একটা কিওয়ার্ড, একটা রিলেভেন্ট মানে কিছুটা থাকতে হবে এখানে আর কি। আচ্ছা, এরপর দেখেন মেটা ট্যাগ অপটিমাইজেশন। আচ্ছা, মেটা ট্যাগ, এই যে দেখেন, এই যে আর একটা টাইটেল আমাদের আছে, এই দেখেন এডিট স্নিপেট, এই যে এসইও টাইটেল। এটাকে বলা মেটা টাইটেল, আর এটা মেটা ট্যাগ, যেটাকে আমরা মেটা ডিসক্রিপশনও বলে থাকি। যে মেটা টাইটেল হচ্ছে এমন একটা জিনিস, একটা অপটিমাইজেশন। দেখেন হোভারবোর্ড শেকিং হোয়েন আই রাইট, অবশ্যই একটা মিনিংফুল আছে না এটা একটা, মানে শেকিং মানে কি? কাঁপাকাঁপি, এটার প্রবলেম না? এখন 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 কি লিখছি? ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন, মানে এখন কেন হচ্ছে আর এখন সলিউশনটা কি কি, তার মানে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তার মানে অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে হবে। দেখেন গুগলে এটা এইভাবে দেখাবে, মানে এইভাবে দেখাবে, আর ডেস্কটপ ভার্সনে এইভাবে আমার টাইটেলটা দেখাবে, শো করবে। এটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন। স্ল্যাগ, এখানে যে এসইও টাইটেল বলছে এটাই তো মানে টাইটেল যেটা আমরা যেটা লিখি। মেটা মেটা টাইটেল যেটা আমরা বলি। ভাই এটা কোন প্লাগইন দিয়ে করলাম ভাইয়া? এটা এটা ইওস আমরা সেটআপ করছিলাম না গত, এর আগে একটা ক্লাসে ইওস সেটআপ দেখাইছি। ইউএস দেখাচ্ছেন। হ্যাঁ, ইওস সেটআপ করলে এটা আপনার কন্টেন্টের নিচে, এই যে এই কন্টেন্টের নিচে অটোমেটিক চলে আসবে। এটা এই ইওস টা পারে, যে ইওস টেক্সট হয়ে যায় পারে। ওকে ভাই। আচ্ছা, আচ্ছা, তার মানে এসইও টাইটেল মেটা টাইটেল এগুলো একই ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড। এসইও টাইটেল মেটা টাইটেল কেন হলো? মানে মেটা টাইটেল আর হচ্ছে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, মেটা টাইটেল কোনটা তাইলে? এটা মেটা টাইটেল, কিন্তু ওটা লেখা এসইও টাইটেল। ভাইরে এটা তো মানে নাম দিছে এটা ওরা একটা, মানে এটা তো টুল, ইওস টেক্সট নাম দিছে এটা, যে এটা এসইও টাইটেল। এখন একটা একটা অনেক নাম হতে পারে না, আপনার তো অনেকগুলো নাম থাকতে পারে। চাচা একটা নামে ডাকে, বাবা একটা নামে ডাকে, ফুফু একটা নামে ডাকে আদর করে, বুঝতে পারছেন? এই আর কি, মানে এসইও টাইটেল দিছে, মানে এটা এসইও যেহেতু টুলটাই এসইও রিলেভেন্ট অপটিমাইজ করার জন্য ওরা বলছে এসইও টাইটেল, এই আর কি। তো এই যে টাইটেল, আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ এবং কিওয়ার্ড ফোকাস, মানে একদিকে অ্যাট্রাকটিভও করতে হবে, মানে যেটা দেখে ক্লিক করবে, আবার কিওয়ার্ড ফোকাসও করতে হবে, মানে দুইটা কাজ একসাথে আপনাকে করতে হবে। মানে হোভারবোর্ড শেকিং হোয়েন আই রাইট, মানে এটা আমি মানে আমি নিজেই বললাম যে তখন আমি কি করতেছি, তখন এই হোভারবোর্ড চেক করতেছি। ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন, সলিউশনের দিকে একটা বেশি হয়ে গেছে একটু, এটা ডেস্কটপে একটু দেখাচ্ছে না, যেখানে ডট ডট দেখাবে প্রিভিউ দেখাচ্ছে। তো যতটা পসিবল ছোট করে রাখা আর একটু, তো ঠিক আছে মোটামুটি। এখন যে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটাকে হলো ওই যে একটু বললেন সিটিআর, সিটিআর যাতে বাড়ে এরকম একটা মেটা ডেসক্রিপশন লিখে, মানে মানুষ তো টাইটেল দেখার সাথে সাথে দেখবেন যে এদিকেও একটু খেয়াল করে যে ডু ইউ অফেন ফিল দ্যাট ইউর হোভারবোর্ড ইজ শেকিং, ইটস অ্যানোয়িং, ইউ রাইট, আচ্ছা ইউ রাইট আছে, ইউ আর, ও মাঝখানে ওখানে দেখাচ্ছে না, ও মাঝখানে এখানে দেখাচ্ছে না পিপিটা। তা ইউ আর দ্য রাইট প্লেস টু নো দ্য এক্সাক্ট রিজন, ঠিক আছে? তার মানে এটা যদি কেউ দেখে তাহলে কি, ও আচ্ছা তাহলে আমারটা তো সমস্যা হচ্ছে, যে তাহলে এখানে অবশ্যই রিজনটা বলা আছে এবং
সলিউশনও দেওয়া আছে এই জায়গায়। আমি যে এখানে বলছি ভাইব্রেটিং কজ এন্ড সলিউশন, এখানে বলছি কজ এন্ড সলিউশন, তাহলে এখানে ক্লিক করবে, মানে ক্লিক থ্রু রেটটা যাতে বাড়ে এভাবে অ্যাট্রাকটিভ মেটা ডিসক্রিপশন লিখতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ অপটিমাইজেশন। একটা টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, একটা মেটা ট্যাগ অপটিমাইজেশন। মেটা ট্যাগ মানে মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? আবার ইউআরএল বা পারমালিং, এটার নাম হচ্ছে ইউআরএল বা পারমালিং, একই নাম একই জিনিস। ইউআরএলটা কেমন হবে দেখেন, আমাদের ইউআরএলটা কি দেখেন তো, hoverboardhacks.com, এটা আমার ওয়েবসাইট। এখন আমার ইউআরএলটা হচ্ছে hoverboard shaking। ইউআরএলটা খুব মিনিংফুল এবং শর্ট থাকতে হবে, মানে একটা ছোট হবে কিন্তু মিনিংফুল হবে। hoverboard shaking মানে আমার মেইন প্রবলেম hoverboard shaking, আমাদের কিওয়ার্ডটাই hoverboard shaking। তো আমরা ইউআরএল এ ট্রাই করবো আমাদের কিওয়ার্ডটা রাখার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই যে এখানে স্ল্যাগ কথাটা একটা আছে, স্ল্যাগ মানে ইউআরএল, মানে আপনি এখানে যা দেবেন সেটাই ইউআরএল হিসেবে কাউন্ট করবে। এখানে আপনি যেটা দেবেন সেটাই এখানে ইউআরএল হিসেবে কাউন্ট করবে। তো ইউআরএল বা পারমালিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন এই জিনিসটা কোথায় ঠিক করতে আমি বলছিলাম, কিন্তু ওই যে সেটিংসে গিয়ে যে সেটিংস এর ডেট এন্ড টাইম অথবা ডেট টাইমটাকে ওখানে গিয়ে আপনার ই দেখতে হবে, পোস্ট name। পোস্ট নেম, হ্যাঁ ওটা করতে হবে। এক্স্যাক্টলি, সব মনে রাখছেন আপনারা, বুঝাই আপনাদেরকে আমি বকা দিচ্ছি। আচ্ছা, এতে হচ্ছে আপনার হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ অপটিমাইজেশন। হেডিং ট্যাগ বলতে এখন আপনার একদম A to Z যত হেডিংস আছে সবগুলোকে অপটিমাইজ। অপটিমাইজ বলতে আপনার ওই প্রথম থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যত হেডিং ট্যাগগুলো আছে, এটা, তারপরে এটাকে হেডিং ট্যাগ, এটা H3 না, এটা কোনো হেডিং ট্যাগ না, এরকম টিপ, বোনাস টিপ, এগুলো অপটিমাইজ। অপটিমাইজ বলতে ওই যে এই যে আপনি হোভারবোর্ড শেকিং নিয়ে লিখতেছেন, এখন এর রিলেভেন্ট যত জিনিস আসা যায় মানে এখানে আনা পসিবল, সেগুলো আপনাকে সাব হেডিংস এর মধ্যে রাখতে হবে, মানে এটার কাছাকাছি কিওয়ার্ড গুলো, এই কন্টেন্টটা যে বিষয়ের টপিকটার উপর লেখা সেই কাছাকাছি যে কিওয়ার্ড গুলো আমরা এলএসআই গ্রাফ দিয়ে হোক অথবা কম্পিটিটর থেকে হোক যেভাবেই নিছি আর কি, সেই জিনিসগুলো আমার সাব হেডিংস এর মধ্যে H2 H3 এভাবে সুন্দর একটা স্ট্রাকচার অনুযায়ী দেওয়া। মানে আগে আপনি H2 ইউজ করে পরে নিচে H1 ইউজ করবেন এরকম না, আমরা শুরু থেকে তাহলে H1 ইউজ করছি, এরপর আমাকে অবশ্যই H2 ইউজ করতে হবে, H2 আগে H3 আগে ইউজ করতে হবে না, এখানে এটা H2, এরপরে আমি চাইলে এখানে H3 ইউজ করতে পারি, যে H3 মানে একটা স্ট্রাকচার হইতে যাবে। বুঝতে পারছেন? বুঝছি বুঝছি ভাই। নিয়াজ ভাই বলেন তো, ডায়লগটা দেন। হ্যাঁ বুঝছি ভাই। বুঝছি ভাই। বুঝছি ভাই। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, এটা তো সবাই বুঝছেন তাই না? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজের এই কন্টেন্ট সাথে আরেকটা কন্টেন্টকে লিঙ্ক দেয়, যে আমি একটা ইন্টারনাল লিঙ্ক করছি, দেখেন এই দেখেন, এই যে হাউ টু হোভারবোর্ড মুভ অ্যান্ড কন্ট্রোল, এটা দেখেন আমার একটা কন্টেন্ট, এখানে ক্লিক করলেই এই দেখেন আমার এই সাইটের অন্য একটা কন্টেন্টে যাচ্ছে, এই দেখেন। তার মানে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে একটা সাইট থেকে। তবে ইন্টারনাল লিঙ্ক দেওয়ার সময় এই যে অ্যাঙ্কর টেক্সটটা এটাও খেয়াল করবেন যাতে মানে আপনার রিলেভেন্ট হয়, একটা ওয়ার্ড যেটা দিতে হয়, যে হাউ টু হোভারবোর্ড মুভ অ্যান্ড কন্ট্রোল, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড। তো সবগুলো কিওয়ার্ড বেস দেবেন না, কিছু কিওয়ার্ড দেবেন, কিছু হচ্ছে অ্যাঙ্কর টেক্সের বিভিন্ন ফর্মুলা আছে, যে যখন অ্যাডভান্স ইস্যু আপনি করবেন তখন এই জিনিসগুলো আপনি শিখবেন। মানে অ্যাঙ্কর টেক্স অনেকগুলো ইতে চলে, যখন আপনি ওই যে এএসএস দিয়ে অথবা আপনি এসিএম রাজ দিয়ে যখন আপনার কম্পিউটার রিসার্চ করবেন তখন দেখবেন তারা কি কি অ্যাঙ্কর ইউজ করছে। দেখবেন এই অ্যাঙ্কর টেক্সের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সের টাইপ আমি একটু লিখি আপনাদেরকে দেখাই। বেস্ট প্র্যাকটিস, এরা কি জয়েন করবো আজকে? দেখেন টার্গেট লিঙ্ক অ্যাঙ্কর টেক্স। আচ্ছা, অ্যাঙ্কর টেক্স দেখেন, এই যে এই অ্যাঙ্কর টেক্স গুলো আপনাদের ইউজ করতে হবে। দেখেন এই যে অ্যাডভান্স হলে আমি মানে হইলে আমি একটু দেখাই, মানে যেহেতু আপনার বেসিক কোর্স করতেছেন তারপর অ্যাডভান্সের কিছু জিনিস দেখাই যাতে আপনার পরবর্তীতে কাজে লাগে। এই যে এক্সাক্ট ম্যাচ কি জানেন? আপনার এক্সাক্ট যে মানে টার্গেট ইটা টার্গেট যে কি বলে এটাকে কিওয়ার্ডটা, টার্গেট কিওয়ার্ডের উপর আপনি একটা লিঙ্ক করতে পারেন, একটা অ্যাঙ্কর টেক্সট, তবে অন টাইম, বারবার না,
নাহলে কিন্তু বারবার এটা গুগল স্প্যামিং ধরবে একবার। না আমারটা ধরেন কি নিয়ে করা, যে যে বিষয় নিয়ে করা, যে টপিক নিয়ে, সেই কিওয়ার্ডটার উপরে আপনি একবার অ্যাঙ্কর টেক্সট করতে পারেন। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, পার্শিয়াল ম্যাচ। ওই যে ইএমডি ডোমেন যেমন করছেন ওই রকম এক্সাক্ট ম্যাচ, এটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ। এখন লিঙ্ক বিল্ডিংটার পার্শিয়াল ম্যাচ কি? একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং আপনার মেইন কিওয়ার্ড, তো লিঙ্ক বিল্ডিং এর উপর আপনি একবার লিঙ্ক বিল্ডিং লিখে অ্যাঙ্কর টেক্সট করে মানে অ্যাঙ্কর লিঙ্ক করলেন। এরপর পার্শিয়াল ম্যাচ হচ্ছে দেখেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আপনার পার্শিয়াল ম্যাচ। মানে ওই লিঙ্ক বিল্ডিং এর মধ্যে কি কি পড়ে? আচ্ছা, ব্র্যান্ড। ব্র্যান্ড হতে আপনার নামটা, আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে আপনি ব্র্যান্ড নেম। আমার ওয়েবসাইটের ব্র্যান্ড নেম কি? রিমন সরকার। যদি আমার নাম ওইটা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ওটা আমার ব্র্যান্ড নেম। তো আমার ব্র্যান্ড নেমে আমি অ্যাঙ্কর টেক্সট করবো। এখন সেটা কি বলুন ভাইয়া, তাহলে কি এতগুলো অ্যাঙ্কর টেক্সট কি একটা পোস্টের মধ্যে করব? না, মানে এটা হচ্ছে ওভারঅল আপনার টোটাল সাইডে অ্যাঙ্কর টেক্সট রেশিও গুগল কাউন্ট করে, যে আপনি টোটাল সাইডে কতবার এক্সাক্ট ম্যাচ ডোমেন দিচ্ছেন, মানে এক্সাক্ট ম্যাচ ডোমেন না সরি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর দিচ্ছেন। মানে এটা সবসময় 1-2% হইতে হয়। এরপর কত পার্সেন্টের পার্শিয়াল ম্যাচ দিচ্ছেন, কত পার্সেন্ট ব্র্যান্ড দিচ্ছেন। তো ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ইউজ করবেন, আপনার নামটা বেশি সবসময় বেশি ইউজ করবেন, ব্র্যান্ড অ্যাঙ্করটা। এটা হচ্ছে নেকেড ইউআরএল বা নেকেড লিঙ্ক বলা হয়। দেখেন সরাসরি rimonsarkar.com moz.com যেমন এটা দিছি। এখন এই যে এটা একটা তো এমনি লিঙ্ক, আবার এটাই লিঙ্কের উপর আবার অ্যাঙ্কর লিঙ্ক করছে, মানে অ্যাঙ্কর টেক্সট করছে, এটার উপর আবার হাইপার লিঙ্ক করছে। এরপর এটা ভালো না খারাপ? জি, এটা ভালো না খারাপ নেকেড ভালো লিংক ভালো দেওয়াটা? ভালো 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 তো ভালোই তো। এই যে আপনি কি কি টাইপের অ্যাঙ্কর টেক্সট করবেন সেটা বলে দিছে ওরা, এখানে ভালো খারাপ কেন আসবে? সবই করতে হবে, মানে মিক্স থাকতে হবে, এক টাইপের জিনিস বারবার করা যাবে না। এরপর হচ্ছে জেনারিক। জেনারিক অ্যাঙ্কর হচ্ছে দেখবেন যে কোনো কোনো জায়গায় দেখবেন যে ক্লিক হেয়ার এর ওখানে থাকবে ক্লিক হেয়ার, বাই নাও, লার্ন মোর, এরকম যে কথাগুলো আছে এগুলো তো কোনো কি ফোকাস না। এটা হচ্ছে জেনারিক, মানে বেসিক্যালি সাধারণত যেগুলো থাকে এই ওয়ার্ডগুলো নিচে আপনি অ্যাঙ্কর করবেন। আরেকটা হচ্ছে ইমেজ অ্যাঙ্কর, মানে ইমেজের ব্যাকএন্ডে অল্টার টেক্সটের সাথে যে আপনি ই করেন। আচ্ছা, জেনারিক যেটা হচ্ছে অ্যাফিলিয়েট সাইট গুলোতে ওই যে অ্যামাজনের হ্যাঁ 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 লিংক হ্যাঁ, যেটা ওইটা। অ্যামাজনেও করতে পারেন, এখানে করতে পারেন। যেন আমি এই পোস্টের মধ্যে যদি করতে চাই, আমি জানি এখানে জেনারিক অর্থ করতাম, তখন আমি কি করতাম যে ইফ ইউ আর মানে কি, ইফ ইউ আর ইন বিগিনিং লেভেল ইউ মাস্ট রিড হাউ টু হাউ অ্যাবাউট মুভ অ্যান্ড কন্ট্রোল। আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে লার্ন মোর, তো আমি এখানে লার্ন মোর করতে পারতাম না। হুম। সেটাই আর কি, মানে আপনি অ্যামাজনে যে করতে হবে তাই না, যে কোনো জায়গায় করতে পারেন। তো এই রেশিওটা মানে এই মিক্স আপটা আপনাকে রাখতে হবে অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে। আরেকটা ইমেজ, whenever an image is linked, Google will use the text contained in the images alter, যেটা আমরা লিখি অ্যাঙ্কর টেক্সট হিসেবে। এসইও বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, তো আমরা আর বেস্ট প্র্যাকটিস নিয়ে না যাই, এইটা হচ্ছে মিক্স অ্যাঙ্কর, মানে অ্যাঙ্কর টেক্সট রেশিও। আপনি এই সব টাইপের অ্যাঙ্করে আপনাকে মাঝে মাঝে ইউজ করতে হবে। কোনো পোস্টে হয়তো আপনি এক্সাক্ট ম্যাচ দেবেন, কোনোটাতে পার্শিয়াল ম্যাচ দেবেন, কোনোটাতে ব্র্যান্ড দেবেন, কোনটাতে নেগেটিভ ইউআরএল দিলেন, কোনটাতে জেনারিক দেবেন। এইভাবে ওভারঅল যতগুলো অ্যাঙ্কর আপনি মানে আপনার টোটাল সাইডে ধরেন 100টা অ্যাঙ্কর ইউজ করছেন, এই 100টার মধ্যে রেশিওটা ঠিক থাকে আর কি, মানে মিক্স থাকে সবকিছু, বেশি যাতে কোনটা না হয়। সবচেয়ে বেশি ইউজ করতে পারেন হচ্ছে জেনারিকটা, ইমেজ তো অবশ্যই করতে পারেন, আর হচ্ছে ব্র্যান্ডটা। আর নেকেডটা মাঝে মাঝে করবেন, আর পার্শিয়াল ম্যাচটা বেশি করতে পারেন, বাট এক্সাক্টটা আর নেকেড ইউআরএলটা এটা একটু কম করতে হবে তুলনামূলক। এক্সাক্টটা গুগল পছন্দ কম করে, কারণ এক্সাক্ট বারবার দিলে গুগল ভাবে যে উনি মানে আপনি ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য ম্যানিপুলেট করতেছেন, বারবার ওটাতে অ্যাঙ্কর করতেছেন। অ্যাঙ্কর টেক্সটে কিন্তু পাওয়ার আছে আবার, বুঝতে পারছেন? দেখতে গেলে একটা জিনিস মানে দেখতে মনে হয় তো কিছু দেখেন না, কিন্তু যখন এসইও করবেন তখন এই অ্যাঙ্কর টেক্সটের পাওয়ার কিন্তু অনেক, বুঝতে পারছেন? এই হলো আপনার হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের ব্যাপারটা গেল। আমরা আবার লিস্টে আসি, কোথায় আমাদের ফাইল। আচ্ছা, তখন ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, এই যে অ্যাঙ্কর করে যেটা আপনি আপনার সাইডে দিলেন সেটা ইন্টারনাল লিঙ্ক, যেটা আপনার সাইডের বাইরে দিলেন সেটা এক্সটার্নাল লিঙ্ক। তবে অবশ্যই বলছি এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে লিঙ্ক নো ফলো করবেন না ডু ফলো করবেন, বলেন তো? মানে ফলো নেন নো ফলো, এই জিনিসটা ক্লিয়ার করে দিবেন না, এটা এই জিনিসটা ক্লিয়ার করবো। আচ্ছা, আমি একটু এই যে এই লিঙ্কটা দেখাই, দেখেন এই যে সেন্সর প্রবলেম, এই দেখেন এই লিঙ্কটা আমি যখন দিছি তখন আমি এটা নো ফলো করে দিছি। এখন নো ফলো মানে এই লিঙ্কটা যখন ক্লিক করবে তখন আমার অন্য ওই তো ইউটিউব ভিডিওতে চলে যাবে, মানে আমার সাইট থেকে সে বাইরে চলে গেল, কিন্তু আমার সাইট থেকে যাতে কোনো আমার এই পেজের কোনো লিঙ্ক জুস
বা এই সাইডে যদি অথরিটি পাস না হয় অন্য অন্য সাইডে, এটা নো ফলো। আর আপনি যদি এটা না করতেন, যদি এরকম করতেন, তাহলে এটা ডু ফলো হইতো, মানে ফলো হইতো। তার মানে এখানে গেলে সে এক্সট্রা ওই সাইটটা, মানে এই যে ইউটিউবের যে ভিডিওর এই ভিডিওটা স্পেসিফিক এই লিঙ্কটা একটা লিঙ্ক জুস পাইতো, মানে এই আমার সাইডে একটা অথরিটিক্যাল স্কোর পাইতো। তো আমি সেটা করবো না, আমি সবসময় নো ফলো করবো। এইটার কাজ ডু ফলো কেন দেবো বা নো ফলোই বা কেন দেবো? কাজ হচ্ছে গুগল দিতে বলে এই জন্য। এখন এটা যদি এখন আপনি ধরুন বলে ভাই অ্যাঙ্কর টেক্সট কেন দিব, কাজ কি? ওই যে বললাম গুগলের রিকমেন্ড তাদের তাদের মতো করে আপনাকে করতে হবে। তো গুগল বলে তুমি অ্যাঙ্কর টেক্সট দাও, গুগল বলে তুমি একটা এক্সটার্নাল লিঙ্ক দাও, গুগল বলে তুমি ইন্টারনাল লিঙ্ক দাও, এখন সেই জন্য দেবেন। আর লাভটা কি? লাভ হচ্ছে ওই যে গুগল আপনারা তার মধ্যে কম্পেয়ার করে বা একটা জিনিস বুঝে যে চোরের সাথে চোরের বন্ধুত্ব। এখন আপনি যদি এখানে খারাপ সাইডের লিঙ্ক দেন, তার মানে গুগল ধরে নেবে যে আপনার সাথে এই খারাপ সাইডের সম্পর্ক। আপনি যদি ভালো সাইডের ভালো ভালো রিসোর্স শেয়ার করেন, তাহলে গুগল ধরবে যে ও আচ্ছা, ও তো এই ভালো ভালো উইকিপিডিয়া লিঙ্ক শেয়ার করছে, অনেক ভালো ভালো জায়গায় শেয়ার করছে। ধরেন আপনি যদি মানুষকে ভালো কথা বলেন, তাহলে এলাকার লোকেরা আপনাকে ভালো বলবে না? বলবে। আর যদি আপনি এলাকায় খারাপ কথা বলে বেড়ান বা মানুষের নামে মানে এটা ওটা বলেন, তাহলে আপনাকে ভালো বলবে না। এই জিনিসটাই গুগল এখান থেকে কম, মানে গুগল তো আসলে মানুষ না। আচ্ছা, ওর তার মানে নির্দিষ্ট একটা জিনিস মানে মানে এই ওয়ে গুলো যারা মানে গুগল বোঝার ট্রাই করে আপনি ভালো না খারাপ, আপনার সাথে ভালো লোকের সম্পর্ক বা ভালো ওয়েবসাইটের সম্পর্ক নাকি খারাপ ওয়েবসাইটের সম্পর্ক, বুঝতে আচ্ছা, পেরেছেন? ভালো সাইট গুলোতে কি নো ফলো হবে না ডু ফলো হবে? কারণ ভালো মানে আপনি মানে দুই একটা সাইটকে অবশ্যই ডু ফলো দেবেন, একদম সবই নো ফলো করবেন না, একটা দুটো সাইটকে ডু ফলো দেবেন। মানে ম্যাক্সিমাম সাইট গুলোতে আপনি নো ফলো করবেন আর কি। যেমন অ্যামাজন যখন অ্যাফিলিয়েট বসাবেন, তখন তো একটা পেজে 10টা করে প্রোডাক্টের লিঙ্ক বসাবে, তখন কি আপনি 10টা পেজে ডু ফলো দেবেন? না। কখনোই না। অ্যামাজনের সাইটকে সবসময় নো ফলো দেবেন। এখন হচ্ছে পার্সোনাল সাইটের ক্ষেত্রে বা ব্লগ সাইটের ক্ষেত্রে একটা দুটো সাইটকে আপনি মানে ডু ফলো দিতেই পারেন, মানে একটা সাইট একটা দুটো দিয়ে দিতে হয় আর কি এভারেজ। সবই নো ফলো দিবেন সেটা আবার হবে না, এটাও একটা রেশিও আছে। একটা মিনিমাম 3%, ধরেন 10%-এর মধ্যে 3% ডু ফলো, 7% নো ফলো, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, কে কোশ্চেন করতে চাইলো বলেন। না ভাই, ঠিক আছে, ওই যে ভাই বললো Okay. ওইটাই। ইমেজ অপটিমাইজেশন, আজকে ইমেজ অপটিমাইজেশনটা একটু দেখাই। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন পরে মানে দেখাই, কিন্তু তার আগে এই সেকশনটা শেষ করি। কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন এটা যদি আপনি নিজে রাইট করেন তাহলে আপনি করবেন, আর আদারওয়াইজ এটা রাইটারের কাজ। মানে রাইটারের কাজ বলতে রাইটার এবং আপনার দুইজনেরই কাজ আর কি। ধরেন কন্টেন্ট রাইটার লিখে দিল, আপনাকে তারপরেও ঠিকঠাক করে নিতে হবে আর কি, কারণ আপনার কন্টেন্ট আপনার নিজের মতো করে অবশ্যই এখানে ঠিকঠাক করতে হবে। কারণ রাইটার হয়তো কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক মতো করেনি, আপনাকে সেটা করে নিতে হবে। তো এই জিনিসগুলো দেখবেন হচ্ছে এখান থেকে, ইউজটা এখান থেকে দেখা যায়। রিডেবিলিটি, এই যে প্যাসিভ ভয়েস, এটা গুড। আপনার প্যাসিভ ভয়েস যদি এখানে বেশি থাকতো তাহলে আপনাকে ঠিক করে নিতে হতো। এখন হয় রাইটারের কাছে ঠিক করে নেওয়া লাগতো, নাহলে আপনি নিজে ঠিক করবেন এই আর কি। তাহলে প্যাসিভ ভয়েসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কঠিন সেন্টেন্স গুলাকে, ঠিক আছে, আচ্ছা ভ্যারাইটি সেন্টেন্স, মানে আপনার এখানে বিভিন্ন মানে সেন্টেন্স গুলো একই টাইপের হওয়া যাবে না, ভ্যারাইটি সেন্টেন্স ইউজ করতে হবে, সেটাও ঠিক আছে। তো এটা নর্মালি এমনি ঠিক থাকে, ভ্যারাইটি সেন্টেন্স ইউজ না করলে তার কন্টেন্ট হবে না। আর সাব হেডিং ডিস্ট্রিবিউশন, এই যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন বলতে গুগল মানে ওদের এই যে ইয়োস্টের মতো যে 300 ওয়ার্ডের মধ্যে যদি একটা সাব হেডিং না থাকে, যে একটা এই যে একটা হেডিং বা সাব হেডিং, এটা ইংলিশে জানেন এই যে কন্টেন্ট আছে, এটা যদি 300 ওয়ার্ডের বেশি হইতো তাহলে বলতো যে আপনার কন্টেন্টটা ঠিক মতো করা হয়নি। তো আপনি সেটা ঠিক করবেন, মানে প্রত্যেক 300 ওয়ার্ডের মধ্যে একবার সাব হেডিং যাতে চলে আসে। এই জন্য বলি যে ঘন ঘন সাব হেডিং ইউজ করবেন, মানে একটু সাব হেডিং ইউজ করে তার নিচে আবার একটু লেখেন, আবার সাব হেডিং ইউজ করেন, আবার লেখেন, বুঝতে পারছেন? এখানে যদি সাব হেডিং আছে এই যে H3, এটা যদি আমি এখানে উঠাই দিই তখন বলবো যে আপনার এতগুলো ওয়ার্ডের মধ্যে কোনো সাব হেডিংস নেই। আচ্ছা, তো সাব হেডিং ডিস্ট্রিবিউশনটা আপনার ঠিক রাখতে হবে। এরপর সেন্টেন্স লেন্থ অবশ্যই কম থাকতে হবে, মানে বড় বড় সেন্টেন্স ইউজ করা যাবে না। ধরেন এখানে একটা সেন্টেন্স শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, ধরেন অনেক করে না কম্পাউন্ড সেন্টেন্স, একদম এন্ড অর বাট দিয়ে অনেক বড় বড় সেন্টেন্স করে ফেলে, তো এটা করা যাবে না। সেন্টেন্স সবসময় মানে মিনিমাম যতটা কম মানে সিম্পলের মধ্যে করা যায় আর কি। এরপর হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড, ট্রানজিশন হচ্ছে বাই দা ওয়ে, এনি আদার দ্যাট, মানে এই তো এইরকম যে ওয়ার্ড গুলো আছে। ট্রানজিশন ওয়ার্ড নিয়ে আমি মানে এর আগে একদিন ক্লাসে একটা দিছিলাম আপনাদেরকে, এই দেখেন ট্রানজিশন ওয়ার্ড নিয়ে ওদের একটা মানে করাই আছে, একটা ইউজটার একটা কন্টেন্ট আছে যে ট্রানজিশন ওয়ার্ড গুলো কি টাইপের হয়। আপনি এই যে এটা দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, সো, দ্যাট ইজ টু সে,
এই জিনিসগুলো আপনার কন্টেন্টে মোটামুটি ভালো, মানে এগুলো ইউজ করতে হবে যথেষ্ট। এগুলো হচ্ছে আপনার রিডেবিলিটিকে বাড়ায় আর কি, বুঝতে পারছেন? এই ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। এই হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ, মানে কন্টেন্টকে ঠিকমতো অপটিমাইজ করা, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার মানে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ঠিকমতো প্লেসমেন্ট আছে কিনা, জানেন? এই যে মানে কন্টেন্টের শুরুতে আছে কিনা, মানে হেডিং ট্যাগে আছে কিনা, বুঝতে পারছেন? আপনার হচ্ছে ইমেজের অল্টার ট্যাগে আছে কিনা, এই যে অল্টার ট্যাগটা আপনি লিখছেন কিনা, সেখানে আপনার টাইটেল আছে কিনা। এখন বলুন ভাই, বারবার যদি আমি যদি একটা কন্টেন্টে 5টা ইমেজ ইউজ করি, 5বারই কি আমার এই হোভারবোর্ড শেকিং কিওয়ার্ডটা আনতে হবে? না, একবার আনবেন, এরপর বাকিগুলোতে ও রিলেভেন্ট কিওয়ার্ডগুলো, যে রিলেভেন্ট সাবহেডিংস গুলো আছে সেগুলো থেকে সেই কিওয়ার্ডগুলো, মানে আপনার একটা কন্টেন্টের মধ্যে তো 8-10টা কিওয়ার্ড থাকতে পারে, একটা মেইন কিওয়ার্ড, কিছু কিছু সাপোর্টিং কিওয়ার্ড আছে, তো বাকি ইমেজগুলোতে আপনি সাপোর্টিং কিওয়ার্ডগুলো ইউজ করবেন। এই হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ করা, বুঝতে পেরেছেন? আবার কালকে জিজ্ঞেস করবো, আবার ভুলে যাবেন সব। আর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স, এই জিনিসটা দেখেন। মানে আপনার ঠিকঠাক মতো এই যে টাইটেল, এইচন, একটু আগে যেটা বললাম ওই কাছাকাছি জিনিসেই, সেই জায়গাগুলোতে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে কিনা, বা আপনার মানে বিগিনিং এ আছে কিনা টাইটেলটা, মানে এইগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বাট এটা যে একদম বেদ বাক্য এরকম কিছু না। মানে এটা হচ্ছে প্রমিনেন্স কোথায় কাজ করে, এই যে দেখাই দেন, আমার এখানে কিওয়ার্ডটা শুরুতে আসে নাই, কিন্তু ওদের রিকমেন্ড হচ্ছে যে এই আপনার মেইন কিওয়ার্ডটা যাতে শুরুতে থাকে। আমার এখানে শুরুতে আসেনি, বা এখানে একদম এখানে আসেনি, কিন্তু ওদের মানে এই টুলস বলে আর কি, বা মানে এটা হচ্ছে গুড প্র্যাকটিস যদি আপনি শুরুতে আনতে পারেন, যত শুরুতে আনতে পারেন আর কি। তো সেটা যদি পসিবল না হয় তাহলে জোর করে আনা যাবে না, সেটা আবার বলছে। মানে আনলে ভালো, আর যদি না আনা যায় তাহলে জোর করে আনা যাবে না, কারণ জোর করে আনলে তখন ইরিলেভেন্ট হবে, তো সেটা আবার দেখতে খারাপ লাগবে, বুঝতে পেরেছেন? সে অবশ্যই আপনাকে ঠিক মতো মানে ন্যাচারালি আনতে হবে, কিন্তু যদি ভালো হয় যদি আপনি সামনেইতেই রাখতে পারেন আর কি আপনার কিওয়ার্ড, তো এটাই আর কি। এই হলো অন পেজের ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছেন? এত তো আহামরি অনেক কিছু মনে করছিলেন বা করছেন, হ্যাঁ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে ভিতরে আরো, এগুলো হচ্ছে মেইন আর কি। এগুলো ছাড়াও আরো মাইক্রো অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো নিয়ে আসলে বেসিক এসিওতে বা এই এসিও এতটুকু এই ক্লাসের মধ্যে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, বাট এগুলোই মেইন, এগুলো ঠিক থাকলে মোটামুটি ধরেন 89% কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলোই আপনার মেইন। এখন আপনার বাকি আছে ইমেজ অপটিমাইজেশনটা। ইমেজ অপটিমাইজ বলতে ইমেজের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ইমেজের সাইজটা, মানে ছবির সাইজ কিলোবাইটে অনেক কমাইতে হবে। এখান থেকে ইমেজটা কত, এখন ধরেন এই ইমেজটা 92 কিলোবাইট। এখন আপনার ইমেজ যদি এরকম 300-400 কিলোবাইট, আপনাকে যেটা করতে হবে ফার্স্ট টাইম, অনেক টুল আছে, যে কোনো একটা টুল ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি, যিনি পিএনজি, এখানে গিয়ে ইমেজটাকে ছোট করে নেবেন, মানে সাইজ ছোট। ঠান্ডা সকালবেলা ভিজে আসছি ক্লাসে। এই যে দেখেন 96 আছে না, এটা রিডিউসে 71 হলো, কারণ আপনার অনেক বেশি থাকলে সেটাও কমাই দিবে আর কি, তারপর ডাউনলোড করবেন। এটা হচ্ছে প্রথম কাজ, মানে ইমেজটাকে সাইজের দিক থেকে কমাই নেওয়া। এখন এখন আপনি এটাই কমাইছেন, আমি আর ওই এদিকে না যাই। এখন আপনার কিওয়ার্ড কি এখানে, however shaking causes and solution, আপনার এটা মেইন কিওয়ার্ড। তো আপনি ফার্স্ট টাইম যেটা করবেন, ইমেজ যদি আপনি নিজে ক্যানভা থেকে বানান তাহলে তো র ইমেজ, তাহলে আর ওরকম কিছু না। তো ট্রাই করবেন ইমেজ ইউনিক রাখার জন্য, আগেই বলতেছি ইমেজ গুগল থেকে ডাউনলোড করেন সমস্যা নেই, বা অ্যামাজন থেকে ডাউনলোড করেন, কিন্তু সেই ইমেজটার সাথে অন্য কিছু অ্যাড করে ইমেজটাকে ইউনিক করেন। ইমেজের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপিরাইট যাতে না হয়, এবং গুগল এটা পছন্দ করে। আচ্ছা, গুগল কোনো জায়গা থেকে যদি ইমেজ করেন, বুঝিনি।
ও আপনি যদি অ্যাডভান্স সার্চের কথা বলতেছেন, যে লাইসেন্স নিয়ে লাইসেন্স আপনি যেটা ওরকম করে ভাই, ওইরকম করে আপনার কাঙ্ক্ষিত ইমেজ আপনি পাবেন না, তাহলে আপনার তো লাভ নাই ওটা ওটা করে। মানে ওইটা করে আপনি রাখতে পারেন, কিন্তু ওইভাবে হচ্ছে অনেক পপুলার যে টপিক গুলো সেগুলোতে আপনি পাবেন, কিন্তু এইভাবে স্পেসিফিক অনেক বিষয় আপনি ওইভাবে ইমেজ পাবেন না। হ্যাঁ, তখন তো ইমেজ আচ্ছা, কমে আসবে অনেক। হ্যাঁ এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, যেমন অনেকগুলো সাইট আছে যে ওরা রয়্যালটি ফ্রি দেয়, ওই যে ইমেজ দেয়, হ্যাঁ, ওখান থেকে তো নিতে পারে। আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি ভাই, আমি থামি এখন, আমি থামাই দিচ্ছি আপনাকে। এখন বলতে চাচ্ছেন যে রয়্যালটি ফ্রি ইমেজ দেয়, এখন তো ওটা তো আমি ইউজ করতে পারবো, কারণ ওখানে বলেই দেয় যে আপনি কমার্শিয়াল কাজে ইউজ করতে পারবেন, এই তো। জি জি জি। কিন্তু এটা তো আপনাকেও বলছে আমাকেও বলছে, তাহলে আমিও ওই ইমেজটা নিলাম আপনিও নিলেন, তাহলে কি হলো? মানে ফ্রি তো দিছে, ঠিক আছে, ওরা ক্লেম করবে না হ্যাঁ, আপনাকে, ওরা কিছু ক্লেম করবে না, কিন্তু গুগল ক্লেম করবে, কারণ গুগল বলবে যে এই ইমেজটা তো রিমনের সাইডেও আছে, নেওয়াজের সাইডেও আছে, জি। তাহলে এটা তো কপিরাইট। তাহলে কে আগে ইউজ করছে? এখন আচ্ছা আচ্ছা। রিমন আগে ইউজ করছে, তাহলে আপনি কপিরাইট। ও বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমি যেখান থেকে ডাউনলোড করি এই যেখান কপিরাইটটা থেকে আমি। নেন, ফ্রি হোক যে হোক, আপনি ক্যানভাতে এসে অথবা যদি ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, এসে আচ্ছা হালকা কিছু এডিটিং করে দেন, একটু টেক্সট আচ্ছা বসাই দেন, একটু এলিমেন্ট বসাই দেন কিছু, আচ্ছা একটু আচ্ছা। কিছু করলেই ইমেজটা ইউনিক হয়ে যায়। তো ইউনিক ইমেজ গুগলে ভালো র্যাঙ্ক করে, বুঝতে আচ্ছা, পেরেছেন? ক্যানভা মানে ক্যানভা দিয়ে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা না, আপনার আচ্ছা ক্যানভা যদি ঠিক প্রিমিয়াম আছে। ভার্সনটা নিতে পারেন, তাহলে তো ইচ্ছা মতো প্রিমিয়াম এলিমেন্ট গুলো ইউজ করতে পারেন, তাহলে তো সুন্দর আপনার ইমেজ গুলো ইউনিক হয়ে যাচ্ছে। আমি গত ক্লাসে একটা ইউনিক করে দেখাইছিলাম না, যে এটা একটা ইমেজ ইউনিক করলাম না, ওই যে ওই ভাইয়ের জন্য অ্যাড দেওয়ার জন্য। কোথায় আপনারা বলেন দেখি, কোথায় আমরা ইমেজটা করছি? এই যেমন এইটাই, এই যে এই ইমেজটাই ধরেন, ইমেজটা ধরেন এটা আপনার যে ফ্রি স্টক ইমেজ থেকে নিছি আমি। সবচেয়ে আচ্ছা বড় কথা, এটা আমি শাটার স্টক থেকে নিছি, শাটার স্টকের ইমেজ তো কোনো কপিরাইটের কোনো প্রবলেম না নেই, না, তারপরে হ্যাঁ এই কাজটা করছি। এখন ইমেজটা ইউনিক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। এইভাবে এরকম করতে হবে, এটা হচ্ছে কথা। এরপর যেটা করতে হবে, ধরেন এখন যেহেতু এটা আসছে যে স্টপ দা হোভারবোর্ড, স্টপ দা শেকিং অর ভাইব্রেশন, এটা আপনার একটা কিওয়ার্ড। ধরেন এখন আমি ধরেন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ফার্স্ট টাইম যদি কোথা থেকে ইমেজ নেন, চাইলে এই জিনিসটা করতে পারেন। এই যে ইমেজের প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গিয়ে ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে দেখবেন যে রিমুভ, এই অপশনটা যাবেন, গিয়ে ইমেজের যত অপশন আছে চাইলে আপনি রিমুভ করতে পারেন, যে রিমুভ করেন, অল সিলেক্ট করেন, ওকে করেন, ডান। ইমেজের মানে বাকি ভিতরে সব জিনিস ডিলিট হয়ে গেছে। এখন আপনি প্রপার্টিসে যান, ঠিক আছে, ডিটেলসে যান, ডিটেলসে গিয়ে যে টাইটেল, এটা কিন্তু অবশ্যই জেপিজি ফাইলের ক্ষেত্রে পাবেন, আবার এই জিনিসটা পিএনজি ফাইলে খুঁজবেন, পাবেন না, পরে আবার আমাকে ফোন দেবেন যে ভাই পাইনি, আপনি যা দেখাইছেন সব ভুল দেখাইছেন, সবাই আপনার পিসিতে সব হয়, আমাদের পিসিতে কেন হয় না? এটা কিন্তু পিএনজি ফরম্যাট, সরি জেপিজি ফরম্যাট, আবার দেখাচ্ছি আমি। এই অপশনগুলো অবশ্যই জেপিজি ফরম্যাটে পাবেন, পিএনজিতে পাবেন না। তো আমি এখানে ডিটেলসে যাবো, টাইটেল, টাইটেল শেষে আমি যে টাইটেলটা দিব সেটা দেবো। এরপর রেটিং 5 স্টার দিব, এটা নিজেই। ট্যাগ, ট্যাগে হচ্ছে আমার এই মানে এই যে পোস্টটাতে যে ইমেজ, মানে যে ইমেজটা আমি ইউজ করবো সেটা রিলেভেন্ট কিছু ছোট 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 ট্যাগ দিব, মানে হোভারবোর্ড চেকিং ফর এক্সাম্পল ধরেন, আবার ধরেন যে শেকিং কজেস এন্ড সলিউশন, ধরেন এখানে হোভারবোর্ডটা বাদ দিলাম। মানে আপনি কিছু শর্ট কিওয়ার্ড, মানে এত বড় বড় না, আমি জাস্ট দেখানোর সুবিধাতে দেখাচ্ছি। কজেস, এরকম করে কিছু ট্যাগ দেবেন ইমেজের মধ্যে, ঠিক আছে। অথর, অথরের জায়গায় আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড নেমটা দেবেন, হোভারবোর্ড হ্যাকস, আচ্ছা হোভার, এটা আপনার মানে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, আবার আপনার সাইটের ক্ষেত্রে আপনার আপনার ডোমেইন নামটা দেবেন আর কি। ডেট টেকেন, এখানে যেদিনের সাইট মানে যেদিনের ইমেজটা মানে যেদিন এডিট করতেছেন সেদিনের ডেটটা সিলেক্ট করে দেবেন। কপিরাইট, কপিরাইটের এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দেবেন। ওয়েবসাইটের লিংক, হ্যাঁ। কে আসে এই সারের প্রতিদিন এসে ঝামেলা করে, এত দেরিতে আসে কেন? ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এত দেরিতে কেন? আমার ক্লাস চলে ভাইয়া, আমার ক্লাস থাকে এই টাইমে ভাইয়া। আচ্ছা। তুমি তো সকালে ছিল, আমার প্রবলেম ছিল না ভাইয়া, শিডিউল চেঞ্জ হওয়ার কারণে হজবরল হয়ে গেছে ভাইয়া, বুঝছেন ভাইয়া। অজবরল, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তো নিয়োগ করছিলাম যে 3টার পর যারা জয়েন করবে কাউকে ই করবো না। ভাই আমার কাইন্ডলি একটু কনসিডার করেন ভাইয়া মাঝে মাঝে ভাইয়া। ঠিক আছে, ওকে। এই যে কপিরাইট আপনার সাইডের ইটা দেবেন, অ্যাপ্লাই, ওকে,
দ্যাটস কল ইমেজ অপটিমাইজ, মানে ইমেজের মধ্যে আমরা কতগুলো জিনিস ঢুকাইলাম, খেয়াল করছেন? হ্যাঁ ভাইয়া এটা কি ভাই অফ পেজ এসইও দেখাচ্ছেন না ভাইয়া? অন পেজ এসইও, অন পেজ এসইও, ইমেজ আচ্ছা, অপটিমাইজ করলাম। ইমেজ অপটিমাইজেশনে তো আরেকটাই আছে, কারণ আমি যে ইমেজ দিব এটা কি কোনটা হইলে ভালো, জেপিজি ফরম্যাট নাকি পিএনজি? ওই যে জেপিজি হলে শুধু নাম লিখতে পারবেন, পিএনজির মধ্যে অনেক কিছু দিতে পারবেন, তো সরি জেপিজি। পিএনজি হলে শুধু নাম লিখতে পারবেন, জেপিজি হলে অনেক কিছু করতে পারবেন, যে অপশনগুলো দেখাইলাম। তো জেপিজিটাই মানে ট্রাই করবেন, ঠিক আছে? এই অপটিমাইজ, হ্যাঁ হ্যাঁ, ফটোশপের মধ্যে, হ্যাঁ ফটোশপের ভিতরে আবার অনেক কিছু করা যায়, হ্যাঁ। তো সেটা তো করতে পারেন, কিন্তু তাহলে পিএনজি তে এডিট করতে গেলে আপনাকে আবার অন্য টুল ইউজ করতে হবে, অথবা ফটোশপে যখন র ফাইল ইমেজটা করবেন তখন আপনি, হ্যাঁ হ্যাঁ, ফটোশপের ভিতরে করা যায়, তো সেটা আপনি করতেই পারেন। আচ্ছা, তো যারা ফটোশপ জানেন না তাদের জন্য জেপিজিটাই রিকমেন্ড আর কি। হ্যাঁ। তো ফটোশপ তো সবাই জানবে না, এটা আমরা স্বাভাবিক, সবাই ক্যানভাতে নিয়ে যাবো পিএনজি ফাইল, যেটা হোক ক্যানভাতে নিয়ে এডিট করব, শেষ। না না, এডিট করে না, উনি বলছে যে ওই যে ভিতরের ট্যাগ বলেন ও, এই ফটোশপে দেওয়া যায়, কি ফটোশপে ইমেজটা যখন সেভ করবেন তখন অনেক কিছু দেওয়া যায়, সেটা আপনি আবার এই যে পিএনজি তে নরমালি পাবেন না। না না, আমি বলতে চাচ্ছি যে এটা ধরেন পিএনজি ফাইল নেট থেকে পাইলাম, এটা আমি ক্যানভাতে নিয়ে গেলাম, ক্যানভাতে হ্যাঁ হ্যাঁ, করে ক্যানভাতে নিজে আপনি JPG করবেন, sorry, হ্যাঁ, JPG এটা করবেন। আমি ইয়া করব। হুম, এই তো বুদ্ধি আছে আপনার, এই জন্য তো আপনার এত বুদ্ধি ভাই। ভাই আপনার ওখানে মানে আপনার সব কোথায় আপনার? আমার আমার হ্যাঁ, হচ্ছে চেয়ারন বাড়ি, বনানী চেয়ারন বাড়ি, মেইন রোড আছে না ওখানে। বনানী, আচ্ছা ঠিক আছে, দেখা হবে কোনো এক সময়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল। ডিসকাউন্ট যেমন- ডিসকাউন্ট দিন ভাই, হ্যাঁ আচ্ছা, বলেন। ঠিক আছে, অবভিয়াসলি। আচ্ছা, ওই ধরেন পিন্টারেস্ট একটা সাইট আছে, ওখানে অনেক মানে সুন্দর সুন্দর ফার্নিচারের ছবি পাওয়া যায়, তো ওগুলো হ্যাঁ, কি এমনি নিয়ে আসলে আমি ইয়া করতে পারবো, আপনাকে কপিরাইট? বললাম আপনি ইমেজ এনে আপনি আপনি হালকা এডিট করলেই তো আপনার ওটা ইউনিক হয়ে গেল, আচ্ছা বুঝতে পারছেন? তাহলে তো হচ্ছে, যার ইমেজ আনেন সমস্যা নেই, আপনি এনে আপনি একটু কালার ইফেক্ট চেঞ্জ করে দেন, আপনি একটু ডিজাইন করে দেন, তাহলেই হচ্ছে। আচ্ছা, বুঝছি ভাই, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে ইমেজ অপটিমাইজেশন করা হইলো, মানে আপনাদের টোটাল অন পেজের ব্যাপারটা মানে বলে ফেললাম। এখন সেটা কিভাবে করবেন, এই যে এইভাবে করবেন, আপনাদের ওয়েবসাইট এখন রেডি, ঠিক আছে? আমরা এখন আমরা একটা পোস্ট করি, মানে আমরা এতক্ষণ তো বললাম মুখে মুখে, তাই না? যারা মুখে তো অনেক কিছু বলেন, কাজ করতে গেলে তো কঠিন, তো আমরা একটু কাজ করি একটা। আমরা দেখি কি ভাইয়ের পোস্ট গুলেন কোথায়, চিট চিট চিট, ক্লাস কি খুব খারাপ হচ্ছে? না ভাই, ভাইয়া আজকে কি ভাইয়া মাইক্রো ওয়ার্কের কাজ দেখানো হচ্ছে ভাইয়া? জি ভাইয়া, 12টার থেকে দেখা হয়েছে, আপনি এত লেটে আসবেন কেন? না না ভাই, আমি তো মাইক্রো ওয়ার্কের কাজ করবো না ভাই, এই জন্য ভাইয়া। ও আচ্ছা, তাহলে বেশি গেছেন আপনি। এটা আপলোড করা হয়েছে। না, এটা এটা আপনার বাইং কন্টেন্ট, আমরা একটু একটা ইনফরমেটিভ লিখি। সেটাকে আমরা লিখছি, মানে এটাকে আমরা পোস্ট করছি আমাদের সাইটে, দেখি তো একটু। ঠিক আছে, হোয়াই ডাজ এ হোভারবোর্ড শেকিং, হোভারবোর্ড হেলমেট, হাউ টু ফিক্স হোভারবোর্ড দ্যাট মুভ। আচ্ছা, এটা করা হয়নি, তো আমরা এটা করি, বাদ দেই।
হেলমেটটা করছি। আচ্ছা, এই কন্টেন্টটা আমরা এখন পাবলিশ করবো আমাদের সাইডে, ঠিক আছে? আমরা এখন দেখি কিভাবে আমরা একটা পোস্ট পাবলিশ করতে হয়, এবং এরই মধ্যে আপনাদের আজকের টপিক তো মোটামুটি শেষ হয়ে যাবে। আপনারা বাকি টাইম করবেন প্র্যাকটিস। টাইটেল, প্রথমে আগে এটা রাখি টাইটেল, তারপর আবার পরে চেঞ্জ করতেছি। আপাতত ইম্পোর্ট করে আগে ফাইলটা, এগুলো আমাদের লাগতেছে না আপাতত কিছু, এটা আবার লাগতেছে না। ধরেন টাইটেলটা আমরা এখানে দিলাম, বডি সেকশনে বডিটা দিব। ওকে, আমরা কপি করি, একবার ই করছি। এই যেখানে ছোট হাতের বড় হাতের হয়েছে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্টে পোস্ট এগোতে বেশি দেরি হয় না, কিন্তু যখন আপনি পেজ বিল্ডার দিয়ে পোস্ট করবেন না, তখন অনেক দেরি হয়, মানে একটা একটা করে সেকশন সুন্দর করে ডিজাইন করতে হয়। এই যে আগে কিন্তু এই সেকশনটা হতো না, এই যে গুটেনবার্গের কথা বলো না, এটা গুটেনবার্গের কাজ। নাম্বারিং কোন জায়গায়? এই যে এটা হচ্ছে, এখন এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের, এটা আগেরটা হচ্ছে আপনার ইতে ছিল। দেখি কন্টেন্টটা ভুল করলাম নাকি একটা জিনিস। এই জিনিসটা কোথায় গেল ওখানে? এই সেকশনটা মিসিং লাগতেছে। আচ্ছা, থাকছে আপাতত। এখানে একটা বলবে যে আপনার মেবি এখানে কন্টেন্ট বেশি আসছে, মানে হেডিংস সাব হেডিং ছাড়াই কন্টেন্ট বেশি আসছে।
ভাইয়া একটা কোশ্চেন ছিল। এখনো কোশ্চেন বলেন। সেটা হচ্ছে যে ভাই, যে আপনি তো আমাদের এলিমেন্টরের কাজটাও দেখাইছেন। তো আমরা তো যতটুকু জানি, আমরা চাইলে এলিমেন্টর ইউজ করতে পারি, এটা নরমালি ওয়ার্ডপ্রেস র দিয়ে করতে, দিয়েও করতে পারি এভাবে, আপনি যেভাবে এখন করতেছেন। তো আমরা কখন এলিমেন্টর ইউজ করব আর কখন ডিরেক্ট পোস্ট করব, যে এখন আপনি যেভাবে আপনি করতেছেন? আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। আমি এই সাইডে কোনো পেজ বিল্ডার ইউজ করিনি, বুঝতে পারছেন? এটা ও উইদাউট পেজ আচ্ছা। বিল্ডার, এটাতে সরি এলিমেন্টর আছে, কিন্তু আমি পোস্টের ক্ষেত্রে কোনো জায়গায় এলিমেন্টর ইউজ করিনি, পেজের ক্ষেত্রে এলিমেন্টর ইউজ করিনি আর কি, বুঝতেছে? এটা শুধু ব্লক, মানে ব্লক টাইপের এই সাইডটা, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ওইভাবে কোনো পেজ ডিজাইন করা হয়নি এখনো। আচ্ছা, গ্রামাটিক্যালি মিস্টেক আছে কিনা এই জিনিসগুলো একটু দেখে নিন। কোন টিপস, এই তো। ভাইয়া ওয়ার্ডপ্রেসে কি গ্রামারলি অ্যাড করা যায়, না অটোমেটিকলি এটা এটা করা আপনার হয়? এইটা যে ব্রাউজারে থাকলে এক্সটেনশন নামাই দিতে হবে ভাই। এক্সটেনশন নামারে আপনি সব জায়গায় কাজ করবে এটা। ও আচ্ছা আচ্ছা, গ্রামারলি এক্সটেনশনটা ভাইয়া। এই যে আপনি ধরেন এখন ইম্পোর্ট করলেন, মোটামুটি দেখেন এখন নিচে দেখেন যে ওয়ার্ডপ্রেস না সরি ইওস্ট, এই যে রেডি হয়ে আছে দেখেন। ইওস্টের রিডেবিলিটি ঠিক আছে, মানে ও সবুজ দেখাচ্ছে, তার মানে রিডেবিলিটি কোনো প্রবলেম নাই, সব ঠিকঠাক আছে, মানে এই অংশটা শেষ আপনার, ঠিক আছে? তো রাইটিং ভালো করে করলে মোটামুটি রিডেবিলিটি ওই নিয়ে আর টেনশন থাকে না। ঠিকঠাক মতো কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিকঠাক আছে কিনা, এখন এসইওর পার্টটা দেখতে হবে। এখন আপনার যে এসইও তে যাইতে হবে, এখন এসইও তে গিয়ে এডিট স্নিপেট, এই যে এখানে যাইতে হবে আপনাকে। এখানে গেলে এই যে দেখেন, আমরা ওই যে ইওর যখন সেটা করছিলাম তখন যে ডিফল্ট টাইটেল, এই যে দেখেন, যদি আপনি কিছু না করেন এই যে ওরা একা একাই যে টাইটেল, পেজ, সেপারেটর, সাইড টাইটেল, এই যে আপনার টাইটেলে ছিল হাউ লং ডাজ এই যে ব্যাটারি লাস্ট, এটা ছিল। এরপর সেপারেটর হিসেবে ইউজ করছে যে আমরা যে হাইপেন দেওয়া ছিল, সেপারেটর হাইপেন সাইড টাইটেল বলতে হচ্ছে এই হোভারবোর্ড হ্যাক্স নামটা আর কি। তো আপনি যদি টাইটেল নাও দেন, ওরা একা একা টাইটেল নিয়ে নিছে, ঠিক আছে? এবার যে প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন বাই এডিটিং দ্য স্নিপেট বিলো, ওরা এখানে বলে দিছে। তো এখানে আপনার সেটা করতে হবে আর কি, স্ল্যাগে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা এই কিওয়ার্ডটা দিয়ে একটু দেখার ট্রাই করি, হাউ লং ডাজ দ্য হোভারবোর্ড ব্যাটারি লাস্ট, দেখি এটা দিয়ে আসলে কি অবস্থা। এটা আমরা আগেই করতে হবে। জীবন ভাই, হ্যাঁ বলেন। আমি একটু লিভ নিব, মাথা ব্যথা করছে। হ্যাঁ শিওর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি যে এটা দেখবেন দেখাই, ভাই, আসলে ডেইলি ক্লাস ব্রেক কম হয়ে যাচ্ছে। জি ভাই, দেখান দেখান। আচ্ছা ঠিক আছে, ব্রেকের পরে দেখেন, সমস্যা নেই, ব্রেক নেন, ঠিক আছে। ওকে, স্টপ স্ক্রিন শেয়ারিং। আপনাদের 15 মিনিট ব্রেক, 4:20 দিকে 20-এর মধ্যে জয়েন করেন, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে।